গল্প প্রেমঘর ষষ্ঠ পর্ব। লেখনীতে নার্গিস সুলতানা রিপা। সিজন 1। সন্ধ্যাবেলা। সাদাদের বাসার সবাই মাগরিবের নামাজের পর একসাথে ড্রয়িং রুমে বসে আছে। উদ্দেশ্য, সবাই মিলে একসাথে চটপটি খাবে। হৃদিও এসেছে, যদিও প্রথমে আসতে চায়নি, তারপর কি জানি কি ভেবে এসেছে। ভাবি, আর কত ওয়েট করাবে আমাদের, আমার যে পেটে কুটকুট করছে। প্রাপ্তি। আম্মু তাড়াতাড়ি কলো, অরূপ। রান্নাঘর থেকে রাফসা এই পর্যন্ত অনেকবার চিল্লিয়ে বলেছে সব কয়টাকে একটু ওয়েট করতে, কিন্তু কে শোনে কার কথা। প্রাপ্তি আর অরূপের চিৎকারে ড্রয়িং রুমে বসে থাকাই মুশকিল। তাই সাদাদের মা ঘটনা সমলে নিতে প্রাপ্তিকে বলল, দাঁড়া, সবার জন্য আনতে একটু সময় লাগবে। আচ্ছা তোমরা বসো, আমি দেখছি কত দূর হলো। হৃদি হৃদি মাঝে মাঝে মন ভালো থাকলে রাফসার সাথে টুকটাক কাজ করে আর কি। তাই আজও এরকম একটা খুশির মুহূর্তে হয়তো মনে হয়েছে একটু হেল্প করুক রাফসাকে, তাই বসা থেকে উঠে রান্নাঘরে চলে যায়। ভাবি, হয়ে গেছে। হৃদি, হ্যাঁ গো, এখন শুধু বাটিগুলো সাজাবো। ও দাও, আমি তুলে দিচ্ছি। দাঁড়াও, দিচ্ছি। দুটো ট্রেতে করে নিতে হবে সবার জন্যই তো, তুমি এসেছো ভালোই হয়েছে, দুজনে দুটো নিতে পারবো। সেলফ থেকে বাটি বের করতে গিয়ে কথাগুলো বলছে রাফসা। আল্লাহ, কি হলো? বাটি তো সবগুলো ধোয়া লাগবে মনে হচ্ছে। তুমি দাঁড়াও, আমি এগুলো একটু ধুয়ে নিয়ে আসি। এইগুলো তৎক্ষণ চিৎকার করতে থাকুক, কিছু তো করার নেই। ওই যে সার্ভেন্টটা অনি কোথায়? বাড়ির সব ছোটরা হালিমাকে খালা বলে ডাকলেও এই হৃদি ডাকে না। ওর কাছে নাকি সার্ভেন্ট সার্ভেন্ট ছাড়া আর কিছু হতে পারে না। খালার শরীরটা একটু খারাপ গো, তাই আমি জোর করে শুইয়ে রেখে এসেছি। আসতে চেয়েছিল এখানে, জোর করতে হয়েছে অনেক। ও তাহলে আমি হেল্প করব? না না, তোমার করতে হবে না, আমি একাই পারবো। রাফসা বেশ কয়েকটা বাটি নিয়ে রান্নাঘরের পাশে বেসিংটাতে চলে গেল। রান্নাঘরের বেসিংটা একটু বাইরের দিকে, তাই সেখান থেকে রান্নাঘরে কি হচ্ছে ঠিক দেখা যায় না। হৃদি রাফসার সামনে দিয়েই রাফসাকে বলে রান্নাঘর থেকে বেরিয়ে আসে, আবার পর মুহূর্তেই রান্নাঘরে ঢুকে পড়ে, যেটা রাফসার নজরে আসেনি। হৃদি কিছুক্ষণ পর রান্নাঘর থেকে বেরিয়ে এমন ভাবে রাফসার কাছে আসে, রাফসা ভেবেছে হৃদি ড্রয়িং রুম থেকেই এসেছে। ও তুমি? এই তো ধোয়া শেষ, তুমি এই বাটিগুলো নিয়ে যাও, আমি এগুলো নিয়ে আসছি। হৃদি চটপটিয়ে বলে ফেলল। ও শিওর। হৃদি আর রাফসা বেশ কয়েকটা বাটিতে করে চটপটি নিয়ে দুটো ট্রে হাতে নিয়ে ড্রয়িং রুমে ঢুকলো। প্রাপ্তি আর অরূপ সেই দৃশ্য দেখে অনেক জোরে একটা আনন্দ চিৎকার করে। আরে আস্তে মামুনি, প্রাপ্তির বাবা। আপু আমাকে আগে দাও। প্রাপ্তি। সবাই পাবে। প্রাপ্তি চুপ করে বসো তুমি। প্রাপ্তির মা। প্রাপ্তি আর কিছু বলল না, আর কিছু বলে যে ওর মা বকা দিবে তাই। রাফসা প্রথমে ওর শ্বশুর, শাশুড়ি, কাকা শ্বশুর, কাকি শাশুড়িকে দিয়ে নৌসিন, সাদাত আর শরীফ চাচা সার্ভেন্টকে চটপটির বাটিগুলো বেশ সুন্দর করে পরিবেশন করল। আর হৃদি অরূপ আর প্রাপ্তিকে দিয়ে নিজেরটা নিয়ে বসল প্রাপ্তির পাশে। রাফসার বাটিটাও হৃদিই পরিবেশন করল। সবাই খুব মজা করেই খাচ্ছে। বিশেষ করে নৌসিন। নৌসিন এগুলো খেতে বেশি ভালোবাসে, তাই রাফসা ওর বাটিতে সবার চেয়ে বেশি করে দিয়েছে। প্রাপ্তির বাটিতেও নৌসিনের সমপরিমাণ চটপটি দেওয়া আছে, কারণ প্রাপ্তিও নৌসিনের মতো এসব খাবার বেশি পছন্দ করে। সবার খাওয়া প্রায় শেষ, শুধু অরূপ আর নৌসিনের বাটিতে এখন বেশ খানিকটা আছে। সবাই খেয়ে রাফসার খুব প্রশংসা করছে। আম্মু, আমি আরো খাবো। রাফসা চোখ বড় করে বলল। কি? আর একটু দাও। নাত্রগুলো এতে খেতে হয় না। আর একটু। চুপচাপ যেটুকু আছে সেটুকু শেষ করো। সবার সামনে অরূপ যেন ওর মাকে দেখে একটু কম ভয় পায়। প্লিজ আম্মু। রাফসা কিছু বলতে যাবে, তার আগেই প্রাপ্তির বাবা বলে ফেলল। আউভোর বউ মাদাও না, আর একদিনই তো একটু বেশি খেলে কিছু হবে না, তাছাড়া এটা তো বাসায় বানানো। দাও দাও দাদুভাইকে আরো একটু এনে দাও। রাফসা আর না করতে পারল না, যতই কাকা শ্বশুর একবার বলে দিল তারপরেও তো আর ছেলেকে বারণ করা যায় না, তাই কি আর করার, রান্না ঘর থেকে অন্য একটা বাটিতে করে আবারও চটপটি নিয়ে আসতে হলো ছেলের জন্য। তবে বেশি না, অল্পই এনেছে, ডাক্তার মানুষ তো। ছেলের স্বাস্থ্যের দিকে নজরটা স্বাভাবিকভাবেই একটু বেশি। আহভাবি সত্যিই জোশ ছিল, আমার কাছে তো বাড়িতে বানানো চটপটি একদম ভালো লাগতো না, বাট তোমার বানানোটা জাস্ট ওয়াও। আমি তো এখন প্রায় সময়ই তোমার হাতের চটপটি খাবো। নৌসিন।
হ্যাঁ আমি জানি তো তোমার আন্টির হাতের চটপটি কেন ভালো লাগতো না। আন্টি তোমার মন মতো ঝাল দিত না, পরিমাপে ঠিক দিত। আর ফুল বাটি চটপটি একদিনও দিত, হাফ বাটি দিত, তার উপর আবার ডিম সিদ্ধ দিয়ে দিত, তাই আপনার ভালো লাগতো না, রাফসা। উপস্থিত সবাই রাফসার কথা শুনে হাসতে লাগলো। ভাবি, আচ্ছা আচ্ছা কেউ আর হেসো না, আমার নৌসিন মা একটু কম খায় বলে তোমরা এমন করে হাসবে নাকি? সাদাদের বাবা, হা সব কিছু কম খায়, শুধু ঝালটা বেশি, রাফসা। আমার ভালো লাগে, আমি কি ককর? নৌসিন বাক্যটা শেষ করতে পারল না, তার আগেই জোরে জোরে কাশতে শুরু করল। কি হলো? সাদাত, পানি দাও পানি দাও ওকে, প্রাপ্তির বাবা। রাফসা নৌসিনকে এক গ্লাস পানি এগিয়ে দিল। নৌসিন পানিটা খেয়ে নিয়েও খোকখক করে কেসে চলেছে আর বারবার গলা চুলকাচ্ছে। এই তোর গলা এমন লাল হচ্ছে কেন? নৌসিন কিছু বলতে পারছে না, কাশির জন্য একদিকে কাশতেছে আর অন্যদিকে মাথার কাপড়টা ফেলে দিয়ে দুহাতে গলা আর ঘাড় চুলকাচ্ছে। নৌসিন, সাদাত। নৌসিন কারো কথার কোনো উত্তর দিতে পারছে না, আগলায় লাল লাল ছা পড়ে গেছে একদম। নৌসিন হাতও চুলকাতে শুরু করেছে, হাতেও লাল লাল ছাপ ভেসে উঠেছে এতক্ষণে। রাফসার আর বুঝতে বাকি রইল না যে এগুলো এলাজি। নৌসিন সহ সবাই এতক্ষণে বুঝে গেছে। কি আজবেক মুহূর্তে এত এলাজি কি করে হয়ে গেল? সাদাদের মা, দেখি দেখি সাদাত সর, সাদাদের মা। সাদাত নৌসিনের পাশ থেকে উঠে দাঁড়ালে ওর মা নৌসিনের পাশে বসে। নৌসিনের কাশি কিছুতেই থামছে না, আগলা আরো বেশি লাল হয়ে আসছে। নৌসিনের শ্বাস নিতেও কষ্ট হচ্ছে এবার। সাদাত নৌসিনের কাছে গিয়ে বলছে, কি কষ্ট হচ্ছে বলো আমায়ও নৌসিন। সাদাদের চোখ দিয়ে মনে হয় এক্ষুনি পানি বের হয়ে যাবে। সাদাদের মা নৌসিনের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলছে, মাও মা কষ্ট হচ্ছে বেশি মা, এই তো তোমার ভাবি রোমে গেছে ঔষধ আনতে, কমে যাবে মা। আল্লাহর তো শ্বাসকষ্ট হচ্ছে মনে হয়, হৃদি। নৌসিন কাশতে কাশতেই মাথা নাড়িয়ে সবাইকে বুঝালো যে ওর দম নিতে কষ্ট হচ্ছে। সাদাত ওকে তাড়াতাড়ি রুমে নে, রাফসা। সাদাত এক মুহূর্ত দেরি না করে নৌসিনকে কোলে তুলে নিয়ে এরকম দৌড়ে উপরে নিয়ে গেল। এই দৃশ্য দেখে হৃদির চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। সাদাত নৌসিনকে নিয়ে বেডে না শুইয়ে দিয়ে ওর বুকে হেলান দিয়ে বসিয়ে রাখল। নৌসন শুধু কাশছে আর হাত গলা সমানে চুলকে যাচ্ছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। বাসার সবাই সাদাদের রুমে এসে ভিড় করেছে, এমনকি হৃদিও। আর অরূপ কখন থেকে শুধু নৌসিনের মুখের দিকে তাকিয়ে আছে, এবার আর দেখতে পারল না, জোরে জোরে কাঁদতে লাগলো। অরূপের বাবা কোলে তুলে নেয় ছেলেকে। বাবু কাঁদে না, ঠিক হয়ে যাবে, নতুন বউ তোমার আম্মু ঔষধ দিচ্ছে তো। অরূপ কাঁদতে কাঁদতে বলল, কি হয়েছে নতুন বউয়ের? একটু শরীর খারাপও ঠিক হয়ে যাবে এখনই। অরূপের বাবা, নৌসিন একটু জানো ঠিক হয়ে যাবে, এই ঔষধটা একটু খেয়ে নাও। সাদাদের গলাটাও কেমন ভেঙে আসছে। নৌসিন বোন দেখি একটু হা করেটা খেলে কমে যাবে। নৌসিনের খুব কষ্ট হচ্ছে। ওর এলার্জি হয় মাঝে মাঝে, কিন্তু আজ প্রথম এতটা কষ্ট হচ্ছে। আর ওর বাবার বাড়িতে থাকা কালীন এগুলো খুব কম দেখা দিত। লাস্ট কবে যে এলার্জি হয়েছিল সেটা ভার্সিটির র্যাগ ডেতে অনেকক্ষণ রোদে থাকার কারণে, আজ অনেক দিন পর হলো, কিন্তু এমন কষ্ট হয়নি কোনোদিন। নৌসিনের মা তো মেয়েকে এলার্জি হবে এমন কিছু খাওয়ানো তো দূরের কথা, ধরতে পর্যন্ত দিত না। তাহলে আজ হঠাৎ কি করে এতটা কষ্ট হচ্ছ? নৌসিনকে অনেক কষ্ট করে ঔষধটা খাইয়ে দিল সাদাত। এই মেয়ে আবার ঔষধ বেশি একটা খেতে চায় না, কিন্তু এই মুহূর্তে যে কষ্ট হচ্ছে সেটা কমানোর জন্য দুটো ট্যাবলেট অনেক কষ্টে খেয়ে নিল। এখন নৌসিনকে সাদাত নিজের বুকেই আধশোয়া অবস্থায় রেখে দিয়েছে, কাশিটা একটু কমে আসছে। ঈশ্বরসারাটা শরীর কেমন গোটা গোটা হয়ে গেছে গো প্রাপ্তির মা। হ্যাঁ নৌসিন, তোর আগে এমন হয়েছিল কোনোদিন? মাথা নাড়িয়ে না জানালো নৌসিন। আমি তো একবার ভার্সিটিতে দেখলাম ওর এলার্জি হতে না জেনে চিংড়ির কিছু একটা খেয়ে ফেলেছিল, আর আরেকবারও দেখলাম সেটা 1 বছরেরও কম হবে দেখেছি, যার ডেথ অ্যাসে 2 দিন শুধু শরীরে এলার্জির গুটি দেখেছিলাম, বাট কাশি শ্বাসকষ্ট তারপর এতটা লাল তো হয়নি। হ্যাঁ যেদিন চিংড়ি খেয়েছিল ওই দিন একটু বেশি লাল গুটি দেখা গেছিল, কিন্তু ও খেয়েছিল অল্প, তাতেই অনেক খারাপ লাগছিল ওরও, কিন্তু আজকের মতো না। কিছু সময় পর
নৌসিনের কাশি কমে গেছে এতক্ষণে সাদাদের বুকেই শুয়ে ছিল, সবার সামনেই সাদাতকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে শুরু করলো। মেয়েটা আসলে যখন কষ্ট হয় না তখন কাছের মানুষকে পাশে পেলে মনে হয় জড়িয়ে ধরে কাঁদলে বুঝি কষ্টটা লাঘব হবে। নৌসিনেরও ক্ষেত্রেও ঠিক তাই হয়েছ। সাদাদও সবার সামনেই জড়িয়ে ধরল নৌসিনকে। আরে পাগলি, কাঁদছো কেন? নৌসিন কেঁদেই চলেছে। কাঁদিস না বোন, এমনিই শ্বাসে প্রবলেম হচ্ছিল, এখনো তেমন একটা কমেনি, কাঁদলে আরো বাড়বে। কেঁদো না প্লিজ, কষ্ট হবে আরো। নৌসিন সাদাতকে এখনো শক্ত করে জড়িয়ে ধরে আছে, কান্না করে যাচ্ছে। সাদাত আর কিছু বলল না, সেও নৌসিনকে একইভাবে নিজের বুকে আগলে রাখল। নৌসিনের শরীরটা কেমন গরম হয়ে আসছে। বেশি এলার্জি উঠে গেছে তো, তাই আর কি। আমি একটা জিনিসই বুঝলাম না, এটা হলো কি করে? এমনি এমনি তো এটা হওয়ার কথা না, রাফসা। চটপটিতে এলার্জি জাতীয় কিছু দাওনি তো? না মা, আমি এলার্জি হয় এমন কিচ্ছু দিইনি ওর, যাতে কোনো প্রবলেম না হয় সেজন্য কোনো ফ্লেভারও দেইনি। তাহলে হঠাৎ করে এমন হবে কেন? প্রাপ্তির বাবা, আমিও তো বুঝতে পারছি না, রাফসা। ভাবির আবার হিটে এলার্জি হয় না তো? ড্রয়িং রুমে তো অরেঞ্জ ফ্লেভারের হিট স্প্রে করা ছিল। হ্যাঁ তাও হতে পারে, রাফসা। না না, সেটা কি করে হয়? আমি তো আমাদের রুমে এটাই ইউজ করি তো। দেখলাম নৌসিনও রুমে দিচ্ছিল। সাদাত নৌসিনের কোনো সারা শব্দ না পেয়ে নৌসিনকে আস্তে করে ডাকলো, নৌসিন। নৌসিন কোনো সাড়া দিল না, বেচারি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছে তাই না, রাফসা? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। শুইয়ে দে ওকে। হ্যাঁ ভাবি, দিচ্ছি। সাদাত নৌসিনকে ঠিক করক শুইয়ে দিল। মেয়েটার সারা শরীর একদম গুটি গুটি হয়ে গেছে, যেদিকে বেশি চুলকে ছিল সেগুলো পুরো কালো কালো হয়ে গেছে। অরূপ ওর বাবার কোল থেকে নেমে সরাসরি নৌসিনের বিছানায় উঠে ওর পাশে শুয়ে পড়ল। শক্ত করে জড়িয়ে ধরল নৌসিনকে। বাবু, কি করছো? এসো আমার কাছে, নতুন বউয়ের অসুখ তো। না, আমি নতুন বউয়ের সাথে থাকবো। হ্যাঁ থেকো, এখন তো তুমি ঘুমাবে না, আর একটু পরে এসো, ততক্ষণ নতুন বউ একটু রেস্ট করুক। তুমি তো দেখলে নতুন বউয়ের কতটা কষ্ট হচ্ছিল। তাহলে আমি কিন্তু আজ নতুন বউয়ের সাথে ঘুমাবো, পরে তুমি আব্বুর সাথে থাকবে। আচ্ছা আব্বু, তুমি এখন উঠে এসো। অরূপ ঘুমন্ত নৌসিনের কপালে আর গালে চুমু একে দিয়ে উঠে আসে। রাফসা ছেলেকে কোলে নিয়ে বলে, ও একটু ঘুমাক, ডাকাডাকির দরকার নেই, পরে উঠলে কিছু একটা খাইয়ে আবার ঔষধ খাওয়াতে হবে। কি অবস্থা হয়েছে শরীরটার। একে একে সবাই রুম থেকে বেরিয়ে গেল। নৌসিন ঘুমাচ্ছে। সাদাত নৌসিনের মুখের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মনে মনে ভাবতে লাগলো, কেন হলো এমনটা? একটু চিংড়ি খাওয়াতে ওর একবার এরকম গুটি হয়েছিল, কিন্তু কাশি আর শ্বাসকষ্ট তো হয়নি, তার মানে কি আজ বেশি কিছু? না না, ভাবি তো বলল তেমন কিছু দেইনি তাহলে। হঠাৎ নৌসিনের ফোন বেজে উঠায়, সাদাদের ভাবনায় ছেদ পড়ে। সাদাত ফোনটা হাতে নিয়ে দেখে তান্না ফোন করেছে। সাদাত ফোনটা রিসিভ করে হ্যালো বলার আগেই ওপাশ থেকে তান্না বলছে, কি রে, বর পেয়ে ফ্রেন্ডসদের একদম ভুলে গেছিস তাই না? তোর সাথে তো কোনো দিন কথা বলবো না, আর শয়তানি একটা কতবার কল করেছি তুই জানিস। ফোন অফ ছিল কেন? ও বুঝেছি আমরা যাতে ফোন করে ডিস্টার্ব করতে না পারি তাই অফ করে। আরে আমাকে কিছু বলার সুযোগ দিবে। আরে, আপনি কে? আমার বন্ধুর ফোন আপনি কেন ধরেছেন? আমার বন্ধু কোথায়? হ্যাঁ সাদাত বলছি। তান্না জিহ্বায় একটা কামড় বসিয়ে বলল, ও সরি সরি ভাইয়া, আমি প্রথমে ভেবেছিলাম নৌসিন, তারপর ভয়েস শুনে ভাবলাম কে না কে। আসলে ফোনে আপনার সাথে কোনো দিন কথা বলিনি তো, তাই বুঝতে পারেনি। আপনি রাগ করেননি তো? কিছু মনে করবেন না প্লিজ। আরে না, ব্যাপার না। আচ্ছা কেমন আছেন? ভালো, তুমি? আমি তো সব সময়ই ভালো। নৌসিন কোথায়? ও একটু অসুস্থ হয়ে তাই ঘুমাচ্ছে। কি বলেন? কি হয়েছে ওর? আবার প্রোডিমনেশিয়ার প্রোব হলো নাকি? না, এবার সেটা না, আজ হঠাৎ করে এলার্জিতে সারা শরীর একদম নাজেহাল অবস্থা, পুরো শরীর কেমন গুটি গুটি হয়ে গেছে, আর বিশেষ করে গলায়, খুব বেশি গলায় লাল কালো কেমন গুটি হয়েছে, চুলকেছে ইচ্ছে মতো তাই কালো হয়ে গেছে জায়গায় জায়গায়, এতটাই খারাপ অবস্থা, কাশি আর শ্বাসকষ্ট হয়েছিল। আল্লাহ, কি বলেন ভাইয়া? হ্যাঁ। এখন কেমন আছে? এখনো পুরো পুরো কমেনি, ঔষধ খেয়ে ঘুমাচ্ছে। ও আচ্ছা, তাহলে ঘুমাকো। আচ্ছাও ঠিক হলে কল ব্যাক করে নিবে, আমি বলে দিব। ওকে ভাইয়া, রাখছি তাহলে, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। প্রায় 10টার দিকে নৌসিন তখনও ঘুমাচ্ছে। আসলে এলার্জির যে ঔষধগুলো খাওয়া হয় এতে ঘুম আসলে একটু বেশিই হয়, আর নৌসিনের যা অবস্থা হয়েছিল তাই রাফসা বেশি পাওয়ারের ঔষধ দিয়েছিল ওকে। সাদাত নৌসিনের পাশেই আধশোয়া হয়ে এক হাত নৌসিনের উপর দিয়ে অন্য হাতে একটা ফাইল চেক করছিল। এমন সময় রাফসা খাবার নিয়ে ঘরে ঢুকে। এখনো ঘুমাচ্ছে? হ্যাঁ। ঈশ্বসকী অবস্থা, আমার মাথাতেই ঢুকছে না কি করে হলো এটা। আচ্ছা, তোমাকে রান্নায় কেউ হেল্প করেছিল? না, তুই হ্যারিদি সার্ভে হেল্প করেছিল। সাদাত মনে মনে বলল, তার মানে আমি যা ভাবছি তাই। এটা হলে আমি রিদিকে আজ শেষ করে দিব। সাদাদের চোখে মুখে রাগের ছাপ। কি রে, কি ভাবছিস? না কিছু না। তোর সাথে আমার একটু কথা বলার ছিল। বলো। না এখন না, পরে সময় করে বলবো। তুই এক কাজ কর, নৌসিনকে ডেকে খাবারটা খাইয়ে দে আর তুইও খেয়ে নে। খাওয়ার পর ওকে এই ঔষধটা খাইয়ে দিস। আচ্ছা। অরূপ কি ঘুমাচ্ছে? হ্যাঁ, এখানে আসার জন্য বায়না করছিল, তোর ভাইয়া বুঝিয়ে সুজিয়ে ওখানেই ঘুম পাড়িয়ে দিল। ওকে, গুড নাইট। গুড নাইট। রাফসা চলে যাওয়ার পর সাদাত নৌসিনকে সজাগ করিয়ে জোর করে একটু খাবার খাইয়ে দিল। নৌসিন খেতে চাইছিল না, তবু সাদাদের জোরাজুরি অল্প একটু খেতেই হলো। সাদাত নৌসিনকে ঔষধ খাইয়ে দিয়ে অজু করে আসলো। নৌসিনের কাহিল অবস্থা, চোখ মুখ কেমন ফুলে আছে, বালিশে হেলান দিয়ে বসে আছে। তুমি একটু শুয়ে থাকো, আমি নামাজটা পড়ে নিই। গলাটাও কেমন ভেঙে গেছে, ঠিক মতো কথা আসছে না গলা দিয়ে, তবুও অনেক কষ্ট করে বলল, আমিও নামাজ পড়ব। সাদাত কিছু বলল না। নৌসিনকে কোলে তুলপ নিয়ে আশ্রম থেকে অজু করিয়ে এনে দুজনে একসাথে নামাজটা সেরে নিল। নৌসিন বসে বসেই নামাজটা সেরেছে। সাদাত জায়নামাজ থেকেও নৌসিনকে কোলে করে বিছানায় নিয়ে যায়। নৌসিন আবারও বালিশে হেলান দিয়ে বসে আছে। জান, এখন কেমন লাগছে? ভালো। শুয়ে পড়ো। একটু পরে শুয়ে তখন তো ঘুমালামি। ওকে, যেমন তোমার ইচ্ছা। সাদাত নৌসিনকে নিজের বুকে হেলান দিয়ে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার গলার স্বরটা ভেঙে গেছে তাই না? গলার স্বরে কি আসে যায়? তুমি সুস্থ হলেই আমার চলবে। খাবে না তুমি? না, খিদে নেই। মিথ্যা কেন বলছো? রিয়েলি তখন ফাস্ট ফুড খেলাম তো, তাই পেট ফুলই আছে। আমিও কিন্তু খেয়েছিলাম, আর এখন ভাতও খাইলাম। আচ্ছা, পরে খেয়ে নিব। পরে আর কখন খাবে? 10টার বেশি বাজে, আমি খাইয়ে দিই। হুম। হ্যাঁ, তুমি তো প্রায়ই আমাকে খাইয়ে দাওয়া, যত দিলে এখন আমি দিই। থাক, আমি খেয়ে নিব, জানাজ তোমার কষ্ট হবে। আমি ইল, তাই তুমি আমার হাতে খেতে চাইছো না তাই না? সাদাত নৌসিনকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে শক্ত জড়িয়ে নিল। জান, একদম না, তোমার হাতে খেতে পেলে আমার কতটা ভালো লাগবে তুমি ভাবতেও পারবে না। আমার তো শুনেই আনন্দ লাগছিল। তোমার কষ্ট হবে তো আজ তাই বললাম। নৌসিন নিজেকে ছাড়িয়ে সাদাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুটা সময়। তারপর নিজেই হাত বাড়িয়ে টেবিল থেকে খাবারের প্লেট নিয়ে নিল। ভাত মাখতে গিয়ে বলছে, আমার কোনো কষ্ট হবে না, আমি এখন ঠিক আছি। কই, হা করো। দরজাটা খোলা সাদাদের রোমের। সাদাত খাচ্ছে, নৌসিন খুব যত্ন সহকারে সাদাতকে খাইয়ে দিচ্ছে। সাদাত নৌসিনের মন ভালো করার জন্য একটু আধটু দুষ্টুমিও করছে নৌসিনের সাথে, যেন নৌসিন হাসে। ওহার একবার কামড় দিলে আমি কিন্তু খাওয়াবো না। না জান, তোমার হাতে কামড় দিলে খাবারটা স্পেশাল হয়ে যায় তাই তো। হঠাৎ সাদাত কারো ছায়া দেখতে পেল। সাদাত মনে হয় আন্দাজ করতে পারছে ছায়াটা কার। কোনো ভ্রুক্ষেপ করল না সাদাত। সে চায় না তৃতীয় কোনো ব্যক্তির জন্য ওর আর নৌসিনের ভালোবাসার কোনো কমতি হোক। খাওয়া শেষ। নৌসিন পানীয় খাইয়ে দিল সাদাতকে। নিজে হাত ধুয়ে যাবে, সাদাত ধুতে দিল না। হাতটা টেনে নিয়ে আঙুলে লেগে থাকা খাবারগুলো চেটে খেয়ে নিচ্ছে। নৌসিনের সারা শরীরে একটা শিহরণ বয়ে যাচ্ছে। পা দিয়ে বিছানার চাদর আঁকড়ে ধরেছে সাদাত, এমন ভাবে আঙুলে লেহন দিচ্ছে মনে হয় প্রিয় কোনো খাবার বহু দিন পর সামনে পেয়েছে। নৌসিন হাতটা সরিয়ে নিতে চাইলে সাদাত আস্তে করে একটা কামড় বসিয়ে দিল। ও সাদাত! হাতটা ছেড়ে দিল সাদাত। মিটমিট করে হাসছে সে। হাসা হচ্ছে তাই না? ব্যথা পেয়েছো তো? ওকে, বলেই হাতটা আবার টেনে নিয়ে গভীরভাবে কয়েকটা চুমু খেলো। হয়েছে জান। ব্যথা কমেছে। নৌসিন মিষ্টি একটা হাসি দিয়ে সাদাদের বুকে মুখ লুকিয়ে বলল, হুম। ইউনো না। তোমার সাদাত ব্যথা দিতে পারে, আবার ভালোও করতে পারে। ধ্যাতো।
নৌসিন সাদাতকে ছেড়ে হাতটা ধুয়ে নিল, প্লেটটা টেবিলের উপর রয়ে গেল। সাদাদের সেই ছায়াটার কথা আর মনে নেই, হঠাৎ করে আবার মনে হওয়ায় দরজার দিকে তাকালে আর নজরে আসেনি ছায়াটা। দরজা লক করে এসে সাদাত নৌসিনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল একদম। কি এভাবে কেউ ধরে? দম বন্ধ আসছিল আমার। ওহ তাহলে আমার বুকেই আয়। নৌসিন কি দেরি করে নাকি? সাথে সাথে সাদাদের বুকে হাজির। সাদাত আবারও শক্ত করেই জড়িয়ে নিল নৌসিনকে। নৌসিন আর কিছু বলল না, সাদাদের বুকে চুমু দিয়ে সেও আঁকড়ে নিল। এমন একটা ঘুম দিল দুজনে এক ঘুমে। ফরের আজান। বরাবরের মতো আজও নামাজ দিয়েই শুরু হয় সাদাত আর নৌসিনের জীবনের আরও একটা নতুন সকাল। আজ সকালে নৌসিনকে আর পড়তে বলি সাদাত। শরীরটা নেতিয়ে গেছে মেয়েটার। নামাজ পড়ে আবার শুয়েছে নৌসিন, ঘুমায়নি অবশ্য। পাশে বসে সাদাত কাজ করছে। উঠছো কেন? আর শুয়ে থাকতে ভালো লাগছে না? দেখি, বলে সাদাত নৌসিনকে নিজের সাথে হেলান দিয়ে বসিয়ে দিল। হালকা করে জড়িয়ে ধরে বলল, এখনো চুলকাচ্ছ? খারাপ লাগছে তাই না? না, একটু একটু চুলকাচ্ছে আর কি, কমে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তুমি একটু বসো, আমি আসছি। কোথায় যাবে? বসো, আমি যাব আর আসবো। সাদাত নৌসিনকে ছেড়ে রোমের বাইরে চলে গেল। কিছুক্ষণ পর এক বাটি স্যুপ নিয়ে রোমে প্রবেশ করার সাথে সাথেই নৌসিন বলে উঠে, আমি কিন্তু কিছু খাবো না। সাদাত হেসে ফেলে পাশে বসে বলছে, আমি আমার জানটার জন্য নিজের হাতে বানিয়ে আনলাম, এখন সে যদি আমার কষ্টের কোনো দাম না দেয় তাহলে তো আমার মতো হতভাগা আর কেউ নেই। ইমোশনাল ব্যালকমেল করা হচ্ছে, তাই না? মুচকি হেসে সাদাত বলে, দেখি হা করো। নৌসিন আর কথা বাড়ালো না। আসলেই তো সাদাত এত সকালে ওর কাজ রেখে কত কষ্ট করে ওর জন্য স্যুপ করলো, সেটা না খেলে নৌসিনেরও যে ভালো লাগবে না। নৌসিন সাদাদের হাতে থেকে বাটিটা নিয়ে সাদাতকেও এক চামচ স্যুপ খাইয়ে দিল। এভাবে শেয়ার করেই এক বাটি স্যুপ শেষ করলো দুজনে। সাদাত জানতো নৌসিন পুরোটা কখনো খাবে না, তাতে কি, কিছুটা তো খেলো, এতেই শান্তি। এখন চুপচাপ এখানে বসবে। নৌসিন হাসি মুখ নিয়ে বলল, সাদাত আবারও কাজে লেগে যায়। কিছুক্ষণ পর নৌসিন সাদাদের উরুর উপর মাথা রাখে। বুঝতে পারে সাদাত নৌসিনের আবারও ঘুম পাচ্ছে, তাই ভালো করে নিজের কোলে মাথা দিয়ে শুইয়ে রেখে চুলে বিলি কেটে দিচ্ছে। মুহূর্তের মাঝেই নৌসিন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। সাদাত নৌসিনের উপর দিয়েই হাত চালিয়ে কাজ করতে থাকে, কিন্তু নৌসিনের এতে কোনো ডিস্টার্ব হচ্ছে না। কেননা সাদাত নৌসিনের ডিস্টার্ব হবে এমন কিছুই করছে না। এমনভাবে কাজ করছে নৌসিনের গায়ে এক ফুটা হাতও লাগলো না। 9টার দিকে সাদাত নৌসিনকে বিছানায় শুইয়ে দিয়ে ফোনটা হাতে নিল। হৃদির সাথে কথা বলা দরকার। এটা ভেবে বারান্দায় গিয়ে হৃদিকে একটা কল করলো। সাদাত খুব দরকার ছাড়া হৃদির রুমে কখনো যায় না। মেয়েটা সব জেনেও হুটহাট জড়িয়ে ধরে, এটা সাদাদের একদম ভালো লাগে না। তাছাড়া এমন যুবতী একটা মেয়ে, জামা কাপড়ের ঠিক নেই, মেয়েটা ইচ্ছে করেই সাদাদের সামনে আরো বেশি শরীর দেখিয়ে বেড়ায়। আর এটা সাদাত খুব ভালোভাবেই বুঝতে পারে। তাই আগে যাও একটু সহ্য হতো, এখন সাদাত এই হৃদি মানুষ তো দূরের কথা, নামটাকেও পছন্দ করে না। কল করছে সাদাত, কিন্তু ওপাশ থেকে ফোনটা বন্ধ দেখাচ্ছে। কি ব্যাপার, ওর ফোন বন্ধ? ওর ফোন তো সব সময়ই চালু থাকে। সাদাত হৃদির খোঁজ করার জন্য রুম থেকে বেরিয়ে হৃদির রুমের দিকে যায়। ওর সাথে কথা বলাটা জরুরি। কেউ না কেউ তো কালকের কাজটা করেছে। তা না হলে তো নৌসিন হঠাৎ এতটা অসুস্থ হয়ে পড়তো না। সাদাত হৃদির রুমের সামনে গিয়ে দেখল দরজা বাইরে থেকে লক করা। তার মানে কি, হৃদি রুমে নেই? অফিস চলে গেল না তো? পেছনে থেকে প্রাপ্তির ডাকে ধ্যান ভাঙে সাদাতের। ভাইয়া, কি বিড়বিড় করছো একা একা? ও তুই, হৃদি কোথায় রে? কোথায় মানে? তুমি জানো না? নাকি জানবো? বলো কি, বাসার সবাই জানে আর তুমি জানো না? কি বলবি তো নাকি? আপু তো কাল রাতে জাপান চলে গেছে। জাপান? হ্যাঁ, অফিসের একটা কাজের জন্য কালই যেতে হয়েছে, কাল বিকেলই ফিক্সড হয়েছে নাকি তো মাকে বলছিল, তখন শুনলাম আর কি। হৃদির কাজ ভালো হওয়ায় ওকে মাঝে মাঝে দেশের বাইরেও যেতে হয়। তাই এখানে সাদাত খুব একটা অবাক হলো না। আর অবাক হওয়ারও কিছু নেই, হৃদি নিজের কাজকে খুব ভালোবাসে। শুধু যে তাই যা একটু বেশি। ওকে, যা। হুম
প্রাপ্তি সিঁড়ি দিয়ে নামছে, এমন সময় সাদাত আবার পিছু ডাকে। এদিকে আয়। প্রাপ্তি আবার উপরে উঠে সাদাদের কাছে যায়। কি ভাইয়া? সাদাত প্রাপ্তির পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। প্রাপ্তি শাড়ি পরেছে। বেশ লাগছে মেয়েটাকে। তবুও সাদাত করা ভাষায় বলল, কোথায় যাচ্ছিস? প্রাপ্তির তো সাদাদের চাহনি দেখেই ভয় করছে, তবুও বুকে অনেক সাহস এনে উত্তর দিল, ভাইয়া আজ না আমার এক ফ্রেন্ডের বোনের বিয়ে। তো? প্রাপ্তির গলা শুকিয়ে আসছে। ওর মা পারমিশন দিয়েছে যাওয়ার জন্য, এখন যদি সাদাত না দেয় তাহলে বেচারি আর যেতে পারবে না। তখন মাকে বললেও লাভ হবে না। আসলে সব বন্ধুরা যাবে তাই তো। প্রাপ্তি মাথা নিচু করে বলল, তা আজকে কি বিয়ে? মাথা নাড়িয়ে না করল প্রাপ্তি। তাহলে গায়ে হলুদ, এই জন্য হলুদ শাড়ি। গাড়ি নিয়ে যাও। প্রাপ্তির মনে লাড্ডু ফুটল। ও তো ভেবেছিল সাদাত ওকে যেতেই দিব না। সত্যি? তো হেঁটে যাবি? না না, তা নাতবে সবাই একসাথে গেলে। তার মানে বাই এনি চান্স তুই রিকশা চড়তে চাচ্ছিস তো? এই রে, সাদাত ধরে ফেলেছে। সাদাত রিকশা খুব একটা পছন্দ করে না। আর মেয়েরা যে শাড়ি পরে হোঁট না উঠিয়ে রাস্তায় বের হয় এটা আরো খারাপ লাগে, তবে সাথে কেউ থাকলে সেটা অন্য কথা। একা যাওয়াটা ভালো লাগে না সাদাদের। আর সে মানুষটা যদি নিজের বোন হয় তাহলে তো ওভার প্রোটেকশন দিতেই হবে। তার উপর বোন আবার চরম পর্যায়ের সুন্দরী। প্রাপ্তি মনটা খারাপ করে রেখেছে দেখে সাদাত বলছে, বাবার গাড়ি বলে দিচ্ছি আমি, সেটাতে করে সবাই চলে যেও। ভাইয়া, আসলেই জেঠুর গাড়ি নিয়ে যাব। হ্যাঁ, তা না হলে তোর মুটি মুটি বন্ধুরা ধরবে না ছোট গাড়িতে, আর তুইও তো দিন দিন হাতি হচ্ছিস। ভাইয়া, এটা কিন্তু ঠিক না, আজ একটু বেশি খাই বলে। হুপ্পা পিচ্ছি। তুমি পিচ্ছি, তোমার বউ পিচ্ছি। তবে রে। প্রাপ্তি এক দৌড়ে নিচে। হাসতে থাকে সাদাত। প্রাপ্তি নিচে নেমে সাদাতকে ভেঙিয়ে বাড়ির বাইরে চলে যায়। সাদাত ড্রাইভারকে ফোন করে বলল, চাচা, প্রাপ্তিকে বাবার গাড়িটা করে নিয়ে যান, কোথায় কোথায় যাবে নিয়ে যান, কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন করে জানাবেন, ওর আশেপাশেই থাকবেন সবসময়, আর সন্ধ্যার আগে বাসায় নিয়ে আসবেন। ওপাশ থেকে, আচ্ছা বাবা, তয় বড় সাহেব। বাবাকে আমি ড্রপ করে দিব। আচ্ছা। ওকে। সাদাত কল শেষ করে রুমে চলে যায়। নৌসিনকে ডেকে তুলে ফ্রেশ করিয়ে দিল। নিচে নেমে দুজনে সবার সাথে সকালের খাবারটাও খেয়ে নিল। নৌসিন সুস্থ এখন। শুধু শরীরে একটু একটু গুটি গুটি আছে, তেমন চুলকাচ্ছেও না। সাদাত নৌসিনকে বলে বরাবরের মতো একটা মিষ্টি চুমু দিল নৌসিনের কপালে। তারপরই বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। সাদাত চলে গেল। আর নৌসিন বই নিয়ে পড়তে বসে যায়। আজ নৌসিনের ফোন থাকায় সাদাত কিছু সময় পরপর নৌসিনের খোঁজ খবর নিয়েছে। অসুস্থ ছিল মেয়েটা, তাই আরো বেশি খোঁজ খবর নেওয়া হয়েছে। নৌসিনের ফাঁকে ওর বন্ধুদের সাথেও যোগাযোগ করে নিয়েছে। ভালো লাগে নৌসিনের এসব ছোট্ট ছোট্ট একটু ফোন, এসএমএস, এগুলো যেন ভালোবাসার মার্ধটা অনেক গুণ বাড়িয়ে তোলে। ব্যস্ত তো সবাই। এই ব্যস্ততার মাঝে ভালোবাসার মানুষের জন্য একটু সময় ইচ্ছে হলেই সবাই বের করতে পারে। তবেই তো ভালোবাসাটা বৃত্তির মতো বৃদ্ধি পেয়ে যায়। আর সব সময় তো ব্যস্ততার মাঝে সময় দেওয়া হয়ে ওঠে অপরজনকে, সেটাও মানিয়ে নিতে হয়। শুধু হাই হ্যালো কম হলেই যে ভালোবাসা কমে গেছে এমন কোনো কথা নেই। শক্তির যেমন কোনো ধ্বংস নেই, আছে শুধু রূপান্তর, ঠিক তেমনি প্রকৃত ভালোবাসারও যে কোনো ধ্বংস নেই। দুদিন পর। নৌসিন একদম ফিট। আজ শুক্রবার হওয়ায় সাদাত অফিস যায়নি। আজও নৌসিন রান্না করছে। কি গো ছোট বৌমা, কি রান্না করছো? এই তো কাকি, আমি চিকেন করব, একটু ডাল করে ফেলেছি। ওমা, কি সুন্দর গন্ধ আসছে ডাল থেকে, তাই না বড় বৌমা? হ্যাঁ কাকি, ঠিক বলেছেন। তা তুমি ডাল খাবে তো? আসলে, আমি না ডালে ধনে পাতা দিয়েছি। সে কি, তুমি যেহেতু ধনে পাতা খাবে, না দিলে কেন? আসলে কাকি, আমি তো ধনে পাতা খুব খুব লাইক করি, তাই দিয়েছি। হি হি হি। আচ্ছা। দুষ্টু মেয়ে, আমাকে বোকা বানানো হচ্ছিল। কাকি। লাভ ইউ না। ওরে লাভ ইউ টু মা, দেখো মা, সাবধানে রান্না করো। আচ্ছা। কাকি যাও তো তুমি। নৌসিন আর আমি এদিকটা দেখছি, সারা দিন টুকটাক কিছু করতেই হবে তোমার, তাই না? তোমরা কি আমাকে বুড়ি বানাতে চাচ্ছ? যে কাজ করতে দিচ্ছ না। পেছনে থেকে প্রাপ্তি এসে ওর মায়ের পাশে দাঁড়ালো।
মা তুমি কি নিজেকে এখনো ইয়াং মনে করো? আল্লাম্মাকে তুই বুড়ি বলছিস? সরি রাগ করে না মা, তুমি জানো আমার সব বন্ধুরা কত প্রশংসা করে তোমারও, তুমি নাকি আমার চেয়ে ইয়াং, হা হা হা। তবে রে মেয়ে। নৌসিন আর রাফসা মা মেয়ের কাণ্ডে হাসতে হাসতে শেষ। আলকি মিষ্টি সুভাষ আমাকে আবার রান্নাঘরে টেনে আনলো। পিউমনি ওইটা সুভাষ না, সুভাষ তো নেতাজি, হি হি হি। এই পাকা ছেলে, তোর চেয়ে আমি কম জানি। আমি ঠিক জানি যে ওইটা নেতাজি সুভাষচন্দ্র বসু। আমার তো খাবারের গ্রানে মুখ দিয়ে বেরিয়ে গেছিল একটা বলতে আর কেটা। ছি। সূচকত বল মেয়ে। বড় ভাবি। অরূপ পিউমনিকে এমন বলতে নেই বাবা। নৌসিন। পিউমনি তো খালি খেতে চায়, সব নিয়ে বসে থাকে কিন্তু সব তো খেতে পারে না, তাই তো বললাম। এই তোর কি রে? ওলো ওলো ওলো। হা 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 হা। নৌসিন। ভাবি তুমি হাসছো? কি বেয়াদব ছেলে, ফুপুর সাথে ভেনাচ্ছে, দাঁড়া তোর মাকে ডাকছি বর। প্রাপ্তি অরূপের মাকে ডাকার আগেই অরূপ প্রাপ্তির জামা ধরে ফেলায় আর ডাকতে পারল না। অরূপ এখনো প্রাপ্তির জামা ধরে রেখেছে। ছাড় এখন, জামা টেনে ধরেছিস কেন? আল বলবো না, তুমি খুব ভালো, তোমাকে আমি কিটকাট দিব, বেলো না আম্মুকে। প্রাপ্তি কি করছো তুমি? তুমি দেখেছো আমাকে ঘুষ দিতে চাইছে ও। আমি ঘুষ কোথায় দিতে চেয়েছি? নতুন বউ আমি তো বলেছি কিটকাট দিব, তাই না? প্রাপ্তি আর নৌসিন দুজনেই হেসে একাকার অবস্থা। দেখেছো ও ঘুষই বুঝে না। ঘুষ কি নতুন বউ? প্রাপ্তি অরূপকে নিজের ঘাড়ে তুলে বলল। তোর বুঝতে হবে না ঘুষ কি। তুমি আম্মুকে বলবে না তো? না বলবো না। কিটকাট দিতে হবে তোমায়। আমার কাছে তো দুটো কিটকাট আছে, আমি খাবো যে। ওই তোর কিটকাট লাগবে না আমার। আমি চিকেন খাবো এখন ভাবি। আমাকে দাও একটা। আচ্ছা দাঁড়াও, আমি বাটিতে তুলে দিচ্ছি তোমাদের। নতুন বউ। আমাকেও দিবে? হ্যাঁ আব্বু, খাবে না তুমি? খাবো তো আম্মু যদি বকে। বকবে না শোনা। তাহলে দুটো দিবে? হ্যাঁ। আচ্ছা আব্বু দিব। এই নাও তোমরা খেয়ে দেখো। ওয়াও, খেয়ে কি দেখবো ভাবি? গন্ধেই তো পেট ভরে যাচ্ছে আমার। নতুন বউ পিউমনি একাই তো শেষ কলে দিবে? না বাবু, তোমাকেও দিবে। হা কর, খাইয়ে দিই। খুব মজা নতুন বউ। আহাসলেই সুপার ভাবি, ওয়াও। হয়েছে অরূপ বাবু, তুমি নামাজ পড়তে যাবে না? যাব আমি তো ফ্লাইডে নামায়ে যাইয়াজো যাব। গুড বয়, তুমি জানো ফ্রাইডেতে কিসের নামাজ পড়া হয়? জানি তো, জুমায়ের নামাজ। এই তো হয়েছে, তাহলে তাড়াতাড়ি উপরে যাও, তোমার আম্মু গোসল করানোর জন্য অনেক আগে ডেকে গেছে। এখন না গেলে বকুনি দিবে। কি ভাবছিস রে অরূপ? প্রাপ্তি। ভাবছিনতুন বউয়ের কাছে গোসল করানো, নতুন বউ আমাকে গোসল দিয়ে দিবে। তাই তুমি আমার কাছে গোসল করবে? হ্যাঁ। হ্যাঁ কলব। ওলে বাবু, তাহলে চলো গোসল করিয়ে দিই তোমাকে। ইয়াহু ইয়াহু ইয়াহু। দুষ্টু বাবু একটা, বলে নৌসিন অরূপ করে কোলে তুলে নিল। পেছনে ফিরে প্রাপ্তিকে বলল, বনো একটু ভাবিকে এদিকটা দেখতে বলো, আর খালাকে বলো সব গুছিয়ে রাখতে। ওকে ওকে, সব বলবো, তুমি যাও। নৌসিন রোমে গিয়ে দেখে সাদাত এখনো ঘুমাচ্ছে। অরূপকে রোমে নিয়ে কোল থেকে নামাতেই সে বারান্দায় গিয়ে দৌড়াদৌড়ি করছে। অরূপ আসতে শোনা, ব্যথা পাবে তো। অরূপ শুনলে তো একবার গ্রিলে ধরে উপরে উঠেছে, তো আরেকবার লাফ দিয়ে সোফার উপর পড়ছে। বাচ্চা মানুষ যা করে আর কি। নৌসিন অরূপকে রেখে সাদাতকে ডাকতে এলো। সেও তো নামায় যাবে। সাদাত, শুনছো? নামায় যাবে না? সাদাত। গায়ে হাত দিয়ে ডাকায় সাদাত নড়েচড়ে উঠল, কিন্তু চোখ মেলে তাকালো না। সাদাতও কি হলো, ওঠোসাওয়ার কখন নিবে আর নামাই বা কখন যাবে? উঠো না। উপরে, ঘুমের মধ্যেই। ওঠো বলছি, কিসের পরে ওঠো না। সাদাত নৌসিনের হাতটা নিজের বুকে চেপে ধরে টান দিয়ে নৌসিনকে ওর বুকে ফেলে দিল। কি হচ্ছে কি? কেন? কি আবার হবে? জেগেছিলে তুমি, তাই না? ঘুমিয়েছিলাম, বাট আমার প্রাণ পাখির ডাকে ঘুমটা ভেঙে গেল। তাহলে উঠছিলে না কেন? জানটা ডাকছিল তো, তাই ভালো লাগছিল। ঢঙট হতো। উমুম। সাদাত কি করছো, ছাড়ো রূপ বারান্দায়। থাকুক একটু রোমাঞ্চ তো করবই আমি। সাদাত নৌসিনের কোনো কথা না শুনে দুহাতে নৌসিনের কোমর জড়িয়ে ধরে নৌসিনের ঠোঁটের দিকে ঠোঁট এগিয়ে নিচ্ছে। নৌসিন ছাড়ানোর চেষ্টা করেও ছাড়াতে পারছে না। সাদাত অরূপ আসবে, ছাড়ো না প্লিজ। নৌসিনেরওর কণ্ঠটা কেমন জানি ভারী হয়ে এসেছে। বোধহয় সাদাদের মতো ওরও নেশায় পেয়েছে।
সাদাত নৌসিনের ভারী কণ্ঠে আরো মাতাল হয়ে গেছে। দুজোড়া ঠোঁটের দূরত্ব প্রায় ঘুচে এসেছে এমন সময় বারান্দা থেকে অরূপ চিল্লিয়ে বলে উঠল, নতুন বউ গোসল করব না। নতুন বউ ও নতুন বউ। নতুন বউ আমি নামবো আসপলে যাব কিন্তু অনেক উপলে উঠে গেছি লাফ দিলে ব্যথা পাবো নতুন বউ ও নতুন বউ। চেঁচিয়েই যাচ্ছে থামার নাম নেই। এত জোরে চিল্লাতে পারে এই অরূপটা। ঘোর কেটে যায় সাদাদের অনৌসীন সাদাদের থেকে নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে হেসে দিয়ে বারান্দায় চলে যায় সাদাত বিরক্ত নিয়ে বলে, ধুরা যাইরা। নৌসীন অরূপকে গ্রিল থেকে নামিয়ে ওয়াশরুমে ঢুকে। সাদাত বেড ছেড়ে টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। এই তুই এখানে কেন? অরূপ বাথটবে লাফাচ্ছে আর বলছে, গোসল করলি দেখো না। বাবু আসতে দেখি এদিকে আসো। এই কাছে আয় বুড়ো। অরূপ কাছে এসেও পানি হাতে নিয়ে খেলছে। এর জন্য এসেছিস? তোর মা এই ফাজলামির জন্য মাইর দেয় তাই আমার বউয়ের কাছে এসেছিস? তোমাল বউ? তো আমাল নতুন বউ এটা তোমাল কেউ না। ফু ফু। কি সাহস দেখেছ? আমাকে ধমক দেয়। অরূপ, শলি কাকিমনি আল বলবো না। কাকিমনি? আম্মু বলছে তুমি আমাল কাকিমনি চাচ্চুর বউ যে তাই কিন্তু আমি তোমাকে কাকিমনি বলবই না। আচ্ছা বাবু তোমার যা ইচ্ছা ডেকো দেখি এখন তো বডি ওয়াশ করতে হবে তাই নানরবে না একদম। ওলে মা কি ঠান্ডা। খুব বেডাগরমের দিন বলে ঠান্ডা তাড়াতাড়ি করামি শাওয়ার নিব। সাদাত দ্বারাও না হয়ে গেছে ওর। হ্যাঁ তাই তো দেখছি। দেখি বাবু এসো এসো। ও কি ঠান্ডা লাগে আমাল। এই তো আর লাগবে না মুছিয়ে দিচ্ছি তো পানি। আমাকে বল কলে টাওয়েল পরিয়ে দাও। টাওয়েল পরিয়ে দিব। হ্যাঁ এই রোমে তো আমার পেন্ট নেই তুমি আমাকে বল কলে টাওয়েল পরিয়ে দাও আমি ছুটে আম্মুর কাছে যাব আর পাঞ্জাবি পরবো। ওরে বাবা পাঞ্জাবি পরে নামায় যাবে? হ্যাঁ। আলে আলে এভাবে টাওয়েল পলায়? তাহলে আব্বু যেভাবে পলে সেভাবে পলাও। হ্যাঁ। কিভাবে পরে তোমার আব্বু? অরূপ নৌসনের হাত থেকে টাওয়েলটা নিয়ে বড়দের মতো কোমরে পেঁচিয়ে নিল। এভাবে বুঝলে? ওরে পাজি তুমি তো আসলেই বড় হয়ে গেছো। হুমতো আমি তো আম্মুকে বলছি আমিও আলে একটু বল হয়ে গেলে চাঁচচুল মতো বিয়ে করব। হি 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 তাই নাকি? ওই যাবি তুই ক্রিস বিয়ে আমার মেয়ে হোক তোকে দিয়ে দিব যা এখন রেডি হয়ে আসবি একদম। অরূপ অবাক হয়ে বলে, তোমার মেয়ে? সাদাত নৌসিনকে পেছনে থেকে জড়িয়ে ধরে পেটে হাত দিয়ে বলল, এই যে তোর নতুন বউ আছে না? হুম। বিংদের মতো মাথা নাড়িয়ে, তোর নতুন বউয়ের পেটে একটা ছোট্ট বাবু হবে মেয়ে বাবু সেটা বড় হলে তোর সাথে বিয়ে দিব। নৌসিন সাদাদেরোর কথা শুনে অবাক। কি বলছে অবশ্য লজ্জাও লাগছে খুব কথাটা শুনেমনে মনে ভাবছে ঈশ্বর কবে সেই দিন আসবে যখন সত্যি সত্যি ওর পেটে একটা বাচ্চা বেড়ে উঠবে। কবে কাউকে অরূপের মতো গোসল করিয়ে দিবে। ভাবতেই একটা অজানা সুখ ভিড় করেছে নৌসিনের মনে। ও নতুন বউ? হ্যাঁ। কখন থেকে ডাকছি। ও কি বাবু? তোর নতুন বউ বাবু মেয়েটার কথা ভাবছিল রে। নৌসিন সাদাদের পেটে কুনুই মেরে বলল, ধ্যাত কি সব বলো। ছাড়ো। সাদাত ছাড়ল না নৌসিনের পিঠ নিজের বুকের সাথে আরো মিশিয়ে নিয়ে দাঁড়িয়ে রইল। দেখি বাবা আসো যাও এখন পাঞ্জাবি পরে আসো। অরূপ ওকে বলেই টাওয়েল প্যাঁচানো অবস্থায় ওর মায়ের রোমে চলে যায়। কি হলো? ছাড়ো গোসল করে নাও। না। সাদাত। নামায় যাবে না তুমি? 12:30 বেশি বাজে একটা 10-এ তো জামাত কখন গোসল করবে আর কখন? আর নামাই বা যাবে কখন? সেজন্যই তো বলছি অরূপকে যেভাবে গোসল করিয়ে দিলে আমাকেও দাও আমিও ভালো ছেলের মতো রেডি হয়ে নিব। সাদাত তুমি বাচ্চা নাকি যে অরূপের মতো গোসল করাতে হবে তোমায়? বাচ্চা না তবে বাচ্চার বাবা তো হব একদিন। নৌসিন সাদাদের হাতের উপর হাত রেখে বলল, সত্যি? কবে বাবা হতে চাও তুমি? আমি কিন্তু মা হতে চাই খুব তাড়াতাড়ি। সাদাত নৌসিনের ঘাড়ে মুখ গুজে বলল, হবে সোনা খুব তাড়াতাড়ি তোমার সাদাত বাবা হবে। সত্যি তো? সাদাত নৌসিনের ঘাড়ে গভীরভাবে একটা চুমু দিয়ে বলব, হ্যাঁ লজ্জাবতী। এই শোনো না। হুম। আমার না অরূপের মতো একটা ছেলে চাই আমার ভাবিরও একটা ছেলে হবে আমিও চাই। কি বলো? ভাবিরও ছেলে হবে? ভাবি কবে প্রেগনেন্ট হলো? ভাবির তো 8 মাস রানিংকাল ডক্টরের কাছে গিয়েছিল চেক আপের পর ডক্টর নাকি বলেছে ছেলে হবে। ও তাই তো বিয়ের মাঝখানে ভাবি কেমন ঢিলে ঢিলা সাজ দিয়েছিল দেখে তো বুঝায় যায়নি প্রেগনেন্ট উনি তবে তোমাদের বাসায় গিয়ে একটু খটকা লেগেছিল আমার।
হ্যাঁ ভাবিকে দেখে কেন জানি বুঝা যায় না উনি প্রেগনেন্ট, পেটও তেমনি ফুলে নিভালো করে খেয়াল করলে বুঝা যায় আর কি। আমিও মা হব সাদাত প্লিজ। বললাম তো হবে। আমি কিন্তু সেমিস্টারের পর আর কোনো কথা শুনবো না। পাগলি, তুমি জানো ভাবির বিয়ের 3 বছর পর সাদাত পেটে এসেছিল, আর তোমার ভাবির প্রথম বাচ্চাও তো বিয়ের 3 বছর পর হয়েছিল, আর এখনকারটা তারও 3 বছর পরও। তার মানে তোমার ভাবি বিয়ের 6 বছর পর মা ডাক শুনবে। সে বাচ্চাটা যদি সময় মতো ভালোভাবে হতো তবে তবুও বিয়ের 3 বছর পর মা ডাক শুনতো তিনি। নৌশিন অবাক হয়ে প্রশ্ন করল, কি তুমি কি আমাকে 6 বছর পরে মা ডাক শোনাবে? এখন তোমার 22, আরো 6 বছর পর তো 28 হবে। বর্তমানে প্রায় সব মেয়েই পড়ালেখা শেষ করে 25-26 ইয়ার্সে বিয়ে করে, আর 2-3 বছর পর বেবি নেই তো কি হলো, সবার 27-28-এ বেবি হলো কিনা। এটা কিন্তু আমাকে বলনি তুমি। তুমি না একটু আগে অরূপকে বললে ওর সাথে আমাদের বিয়ে দিবে? ওর তো সামনের জুনেই 5 বছর হবে। এখন যদি আমার একটা ইস্যু আসে সেটা তো হতে আরো 9 মাস লাগবে তো। সে তো এমনি অরূপের 6 বছরের ছোট হয়ে যাবে, আর তুমি কি না বলছো আরো 6 বছর পর? তার মানে সে অরূপের 12-13 বছরের ছোট হবে। সাদাত নৌশিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলছে, তুমি কি এখনই তোমার ছেলে মেয়ের বিয়ে নিয়ে ভাবছো? হ্যাঁ আমি ভাবছি। তুমি রাজি হচ্ছ না? দেখেছো অরূপ কি সুন্দর করে কোলে আসে আমার। আমার একটা বেবি হলে সারাদিন অরূপের সাথে খেলবে, আমাকে আম্মু বলে ডাকবে। ডাকবে তো আর আদরও করবে। তখন তো তুমি আমায় ছেড়ে সারা দিন বেবি দেরই সময় দিবে, আমার কি হবে? কি তুমি হিংসে করছো? তা তো একটু হচ্ছেই। আমার এত কিউটি বউটার আদর থেকে বঞ্চিত হতে হবে? সাদাত, কখনোই না। আমি তোমায় সব সময় এরকমই ভালোবেসে যাব। তুমি ভাবো কেউ আমাদের মাঝে গুটিসুটি হয়ে শুয়ে থাকবে? কেউ নরম তুলতুলে দুটি হাত দিয়ে তোমার গালে হাতে দিবে, আব্বু বলে ডাকবে তোমায় তুমি যখন প্লিজ জান আর বলো না। আমার না এগুলো শুনে এখনই বাবা হতে ইচ্ছে করছে। আরো বললে, আমি রাজি প্লিজ। কি তুমি আমার দিকটা ভাবছো না কেন? তুমি জানো আমি তোমার কথা বাসায় কত আগে বলেছিলাম। রিলেশন হওয়ার 2 মাস পরে ইসবার আগে তোমার রাগী ভাইটাকে। তারপর তোমার ভাইয়া আমার সাথে দেখা করে, তোমার বাবাকে এন্ড পরে তোমার মা ভাবিও জানতে পারে। কেন জানিয়েছিলাম এত আগে? কেন? কারণ আমি চাইতাম ওরা আমাকে তাড়াতাড়ি তোমার সাথে বিয়ে দিয়ে দেয় আর আমি তাড়াতাড়ি মা হতে পারি। হা 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 হা। সাদাত, তুমি হাসছো? দেখি ছাড়ো আমায়, তোমার সাথে রাগ করব আমি। কি? হা 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 হা, রাগ করবে? হা 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 হা, দাঁড়াও আগে একটু হেসে নিই। সাদাত, করুণ স্বরে, ওকে ওকে আর হাসবো না। হয়েছে ছাড়ো। এখন তোমায় নিয়ে ফ্যামিলি প্ল্যানিং করলে সেটা যে কবে সাকসেস হবে একমাত্র আল্লাহই জানে। হবে হবে, একটু সময়ের তো ব্যাপার। ঈশ্বর যখন চা বানাবে উনি বলল একটু সময়ের ব্যাপার। বাচ্চা এটা চা নয়। আচ্ছা যাও, তোমার কথাই মানলাম। আমি তোমার সেমিস্টারের পর বাবা হওয়ার চিন্তা ভাবনা করব। যদিও এখনই আমার এটা ভেবে খুশি লাগছে যে আমার এই পিচ্চি বউটার কোলে একটা ছোট্ট বাবু ওয়া করবে। নৌশিনের ভারী লজ্জা লাগছে। ঈশ্বস, বাচ্চা। এখন ছাড়ো, গোসল করে নাও। রূপ এতক্ষণে নিশ্চয় রেডি হয়ে গেছে। তুমি করিয়ে দাও না। নৌশিন সাদাদের দিকে ঘুরে সাদাদের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আহারে, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে তোমাকে। যখন বাবা ডাকার মানুষ আসবে তখন তাকে আর তোমাকে একসাথে গোসল করিয়ে দিব। কথাটা বলেই নৌশিন মিষ্টি একটা হাসি দিয়ে ওয়াশরুমে থেকে ছুটে এলো। সাদাত ওয়াশরুম থেকেই নৌশিনকে শোনানোর জন্য বলছে, আমি ওয়েটিং এ রেখেছি বলে আমাকেও ওয়েটিং রাখলে তো খবর আছে তোমার। নৌশিনও আলমারি থেকে সাদাদের পাঞ্জাবি বের করতে করতে একরকম চেঁচিয়েই জবাব দিল, সেটা দেখা যাবে যখন আমার খবর আসবে। আমি নিজে তোমায় মিষ্টি বানিয়ে খাওয়াবো। সাদাত শাওয়ার ঝেড়ে দিয়েছে এতক্ষণে, তবে নৌশিনের কথাটা ওর কানে ঠিক পৌঁছেছে। সাদাত নামাজ পড়ে এসেছে। নৌশিন সাদাদের সামনে দাঁড়িয়ে সাদাদের পাঞ্জাবির বোতাম খুলে দিচ্ছে। কি আমার জান পাখি? মনে হচ্ছে কিছু বলবে। না, ও আমার তো মনে হচ্ছে কিছু একটা বলবে। না এমনি। আচ্ছা, তাহলে মুখটা এমন ভার হয়ে আছে কেন? বলেছি তো সেমিস্টারটা শেষ হোক তারপর ভাববে এসব নিয়ে। না সেটা না। দেখি রাখো বোতাম, এবার বলো তো কি হয়েছে? নৌশিন কিছু বলবে তার আগেই ওর ফোনটা বেজে উঠল। হ্যাঁ মা বলো। নৌশিন ফোনটা নিয়ে বারান্দায় চলে গেল।
সাদাত পাঞ্জাবিটা চেঞ্জ করে নিয়ে খাটে গা মেলে দিল, বাইরে খুব গরম। নামাজ থেকে এসে কিছুটা টায়ার্ড আর কি। হ্যাঁ মাবল, জামাই এসেছে। হুমামি না বলতেই পারছি নাউদি ও কিছু মনে করে। ওর যা রাগ। আরে এতে মনে করার কি আছে? তুই না বলেছিলি, জামাই বলেছে তোর ক্লাস শুরু হওয়ার আগে তোকে আনবে একবারে, সে তো একটা দিনও থাকতে পারিস নিমা। তুই বললি আসবি তাই তো আমি গেলাম না, তোর ভাবির শরীরটা তেমন ভালো না আর দিন এগিয়ে আসছে, যেতে চেয়েছিল আমি যেতে দিলাম না। মা এমন করে বলবে না তো, আমি কিন্তু কালও বললাম তোমাকে খুব মিস করছি, তুমি এমন করে বলে আরো আমাকে ইমোশনাল করছো। কি করব মা, তোকে দেখি না 1 সপ্তাহের বেশি হয়ে গেল, তুই এক কাজ কর, সাদাতকে ফোনটা দে। কি? হ্যাঁ দে। না। না মানে কেন? কাল কাঁদলি তুই আসার জন্য, আজ না করছিস, এত ভয় পাওয়ার কি আছে? মা ও যদি রাগ করে? কেন রাগ করবে? না ও তো বলেছিল ভার্সিটি খোলার আগে নিয়ে যাবে, পরশুই তো ক্লাস চালুও তো কিছুই বলল না। এই মেয়েকে নিয়ে কি করব আমি? মা, এই খবরদার একদম কাঁদবি না, আমি আনার ব্যবস্থা করছি, না হলে আমিই যাব, তবুও যেন চোখের পানি না আসে পড়ে আবার মাথা ব্যথা করবে। সত্যি আসবে তো? কি এখনো কাঁদতেছিস? চোখ মুছ মা, ভালো মা আমার, কাঁদিস না, মাথা ব্যথা করবে কাঁদলে, শোনা মা আমার, আমি আসবো বললাম তো। ছাই আসো তোমরা, কেউ তো এলে না, কত দিন হলো। পাগলি আমার, তুই যে বলছিলি আসবি তাই তো। আমি কি জানতাম ও ভুলে যাবে। তোকে কাঁদতে না করলাম তো। কাজের চাপে ভুলে গেছে হয়তো, আমি আসবো আজ বিকেলেই আসবো, চোখ মুছ এবার। উপ, পাগলি একটা আমার। আচ্ছা তাহলে রাখলাম আজকে, না আসলে কিন্তু কথাই বলবো না আর। আচ্ছা বাবা, আচ্ছা বাই। হুম বাই। নৌসিন ফোন কেটে পেছনে তাকাতেই ঢুক গিলতে লাগলো। কারণ ওর পেছনে যে স্বয়ং সাদাত। সাদাত এক দৃষ্টিতে নৌসিনের দিকে তাকিয়ে। নৌসিন ভয় কাঁপছে। সাদাত এভাবে তাকিয়ে আছে তার মানে ও সব শুনে ফেলেছে। নৌসিন কিছু বলার আগেই সাদাত নৌসিনের হাত থেকে ফোনটা নিয়ে নেয়। আর সাথে সাথে কল করে নৌসিনের মায়ের নম্বরে। দুরিং হতেই ফোন তুলে নৌসিনের মা। নৌসিন নিচের দিকে তাকিয়ে আছে আর সাদাত কানে ফোন নিয়ে নৌসিনের দিকে। হ্যাঁ মা বল। আসসালামু আলাইকুম মা। ও বাবা ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি মা ভালো, আপনি? আলহামদুলিল্লাহ, তোমার মাকে ফোন করেছিলাম বাবা, মেয়েটাকে অনেক দিন দেখি না তো। তাই আসবেন তাই তো। হ্যাঁ নৌসিনও বলেছিল। আমি চাই না আপনাদের বাড়ির কোনো সদস্য আমার বাসায় পা রাখুক। কথাটা শোনা মাত্রই নৌসিনের ভেতরে মোচড় দিয়ে উঠে, সাথে সাথে একরাশ প্রশ্নসিদ্ধ নয়নে সাদাদের দিকে তাকায়। নৌসিনের মায়ের যেন পায়ের তলার মাটি সরে গেছে। এটা কি বলছে মেয়ে জামাই? এত বড় কথা! কি বলবে কোনো কিছু বুঝতে পারছে না নৌসিনের মা, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, বারবার কান্না মিশ্রিত কণ্ঠে বলা মেয়ের কলকের বলা কথাটা মনে পড়ছে। আই মিস ইউ মা। মেয়ে তো আজও কাঁদল। মা আসবে তো। আর কিছু ভাবার আগে সাদাত আবারও বলতে শুরু করে, আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। প্রত্যুত্তরে কিছুই বলতে পারল না নৌসিনের মা। এমন ব্যবহার করে কোনো মেয়ে জামাই জানা ছিল না তার। মনের মধ্যে একটা ভয় কাজ করতে লাগলো। না না, অপমানের কথা উনি ভাবছেন না। ওনার ভয় একটাই, আমার মেয়েটা ভালো আছে তো। মা, আশা করি বুঝতে পেরেছেন, তাহলে রাখছি আমি। সাদাত কলটা কেটে দিল। নৌসিনের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ওইদিকে নৌসিনের মা যে কিছু ভাবতে পারছেন না। সাদাত নৌসিনের ফোনে কিছুক্ষণ কি জানি টাইপ করল, নৌসিন সাদাদের থেকে এমন ব্যবহার আশা করেনি। সাদাত রাগ করতে পারত নৌসিনের সাথে, কিন্তু তাই বলে না নৌসিন চিনতে পারছে না এই সাদাতকে। সাদাত নৌসিনের দিকে তাকিয়ে বলা শুরু করে, কান্না বন্ধ করো, বিয়ের পর মেয়েদের বাবা মাকে ছাড়া থাকার চেষ্টা করা উচিত। বললাম কান্না বন্ধ করো, আমার ক্ষুধা পেয়েছে খুব, চলো খাবার দিবে। নৌসিনের কিছু বলার শক্তি চলে গেছে, ওর মা কি ভাবছে। মাকে তো কোনো দিন এভাবে বাবাও বলেনি। সেখানে সাদাত কি রকম একটা ব্যবহার করলো। কি হলো, আজাইরা কথা না ভেবে চলো খাবার দিবে, আর বাবা মাকে ছাড়া থাকার অভ্যাস করো, আর আমার এত টাকা নেই যে 2 দিন পর পর শ্বশুর বাড়ির লোক বাসায় এনে খাওয়াবো। নৌসিনের সারা শরীরে একটা কম্পন বয়ে গেল সাদাদের কথাটা শুনে। সাদাত খাওয়ার কথা বলল। নৌসিন এবার আর চুপ থাকতে পারল না। আমার বাবা, মা তো তোমার বাড়িতে খেতে আসবে সাদাত। এতটাই ভেঙে পড়েছে যে ভেতর থেকে কথাটাও আসছে না।
আরে রাখো তো এসব কথা, আমাকে খেতে দাও চলো। নৌসিন আর কিছু বলল না, চোখটা মুছে নিল, কিন্তু আবার চোখটা ভিজে গেল। এভাবে কতবার চোখ মুছে নিল সে নিজেও জানে না। সাদাত একইভাবে নৌসিনের দিকে তাকিয়ে, নৌসিন সাদাদের থেকে চোখ ফিরিয়ে নিয়েছে অনেক আগেই। আবারও সাদাদের দিকে তাকিয়ে ভাঙা স্বরে বলল, চলো খেয়ে নিবে। হুম। নৌসিন নিচে মেনে গেল। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আজ যে ছিঁড়ছে না সাদাতকে বড্ড অচেনা লাগছে। সবার জন্য খাবার রেডি করছে রাফসা আর নৌসিন। কি রে, মন খারাপ? মাথা নেড়ে না জানালো নৌসিন। আমার তো তেমন মনে হচ্ছে না। আসলে একটু মাথাটা ধরেছে তো, তাই কেমন যেন লাগছে। মা সে কি? তোর মাথা ব্যথা আর তুই কাজ করছিস? সর সর। আমি করে নিব, যা গিয়ে বসো। না ভাবি, মাথা ব্যথা নয় তো, একটু ভার ভার লাগছে আর কি। সে যাই হোক, তুই বসো তো। খারাপ তো লাগছে। ঠিক আছি আমি। চুপ যা, সবার সাথে বস, আমি এগুলো নিয়ে আসছি। নৌসিন অনেক জোর করার পরও কোনো লাভ হলো না। বাধ্য হয়ে নৌসিন ডাইনিং টেবিলে বসলো, তবু আবার সাদাদের পাশে, কারণ এটা ছাড়া আর সব চেয়ার বুকিং। দেখি খেয়ে নে। কি গো ছোট বৌমা, এমন দেখাচ্ছে কেন তোমায়? আর বলবেন না কাকি, ওর নাকি শরীরটা খারাপ লাগছে। ও মা সে কি? না কাকি, বেশি খারাপ লাগছে না, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, খেয়ে একটা ঘুম দিবে কেমন? জি বাবা। আজ নৌসিন চুপচাপ যতটা খাওয়া যায় খেয়ে নিল। গলা দিয়ে খাবারটা নামতেই চাইছিল না, বারবার সাদাদের কথাটা কানে বাজছিল, তার নাকি শ্বশুর বাড়ির লোককে খাওয়ানোর টাকা নেই, আর সাদাত তো এটাও বলেছিল ওর বাড়িতে যেন ওই বাড়ির কারো পা না পড়ে। তার মানে সাদাত তো এটা বলল না যে আমাদের বাড়ি। ও তো বলল ওর বাড়ি, তার মানে ওর কাছে আমি এই বাড়ির কেউ না। কি রে, গ্লাস হাতে নিয়ে কি এত ভাবছিস? না ভাবি, এত খাচ্ছি। নৌসিন পানিটাকে কাউকে কিছু না বলেই উপরে চলে গেল। এমনিতে খাবার সময় সবার সাথে অনেক কথা বলে, কিন্তু আজ সেটা হলো না। সাদাত তাড়াতাড়ি খাবার শেষ করে, দেখো আমার নৌসিন মায়ের শরীর বেশি খারাপ লাগছে কিনা। ওকে বাবা। সাদাত কিছু একটা ভেবে মুচকি একটা হাসি দিল। তারপর খাবারটা খেয়ে সেও নিজের রুমে চলে যায়। নৌসিন উপর হয়ে শুয়ে কেঁদে চলেছে। এই উঠো। নৌসিন উঠল না, কেঁদে যাচ্ছে শুধু, ওর শরীর যে গুলিয়ে যাচ্ছে। সাদাত তো বলেছে নৌসিনের বাড়ির কাউকে খাওয়াতে পারবে না, আর সাদাদের মতে ও তো এই বাড়ির কেউ না। যদি হতো সাদাত তো এটা বলতো না যে আমার বাড়ি, তাহলে নৌসিন তো এই বাড়ির খাবার খেয়েছে, এটা যে শরীরে থাকতে চাইছে না। কি হলো, উঠতে বললাম না আমি? বুঝেছি, তোমার কান্না থামবে না। অরূপ, অরূপ। সাদাত অরূপকে ডাকতে ডাকতে রুম থেকে বেরিয়ে যায়। নৌসিন নিজেকে সামলাতে পারছে না। বারবার মায়ের কথা মনে পড়ছে। মা নিশ্চয় খুব কষ্ট পেয়েছে। সাদাত কেন বলল মাকে এসব? আমারই দোষ, মাকে আসতে বলা ঠিক হয়নি আমার। আমার জন্য মা অপমানিত হলো। কি কম আছে ওদের যে এই বাড়িতে খাওয়ার জন্য আসবে? নৌসিন মনে মনে ভেবে চলেছে এসব। আজ ছিঁড়ছে না সাদাতকে, সত্যিই বড্ড অচেনা লাগছে। আর কিছু ভাবতে পারল না নৌসিন। পিঠের উপর ভারী কমল কিছুর অস্তিত্ব অনুভব করল। হাতে কোনো নরম ছোঁয়া পেল, বুঝতে আর বাকি রইল না নৌসিনেরর উপর পিঠে শুয়ে আছে। বাধ্য হয়ে বুকে চাপা কষ্টটা আর বের করতে পারল না। চোখটা মুছে ফেলতে হলো। নতুন বউ কাঁদছো কেন তুমি? নৌসিন ঠিক হয়ে শুয়ে অরূপকে নিজের বুকে শুইয়ে দিয়ে জবাব দিল। কই না তো বাবু, আসলো মাথা ব্যথা করছিল তো তাই। ওদালাও, আমি মাথা টিপে দিই। অরূপ কপালে নরম দুহাতে আস্তে আস্তে চাপ দিতে থাকে। বাধা দিল না নৌসিন এই নরম হাতের ছোঁয়া যে ওকে অন্য রকম সুখ দেয়। এই নরম ছোঁয়া পেয়ে নৌসিন কখন যে ঘুমিয়ে যায় নিজেই বুঝতে পারেনি। আসরের আজান শুনে ঘুম ভাঙে নৌসিনের, বুকে ভারী কিছু আছে মনে হচ্ছ। চোখ মেলে অরূপকে নিজের বুকে আবিষ্কার করল নৌসিন। কি সুন্দর বাচ্চাটা নৌসিনের উপর হাত পা মেলে দিয়ে, গলায় মাথা রেখে শরীরের উপর শরীর দিয়ে ঘুমাচ্ছে। নৌসিন আরও কিছু আবিষ্কার করছে নিজের উপর। সাদাত নৌসিনের গা ঘেঁষে ঘুমাচ্ছে, এক হাত নৌসিনের মাথার উপর দিয়ে কাঁধে রাখা, আর অন্য হাত অরূপের উপর দিয়ে রেখে দুজনকে জড়িয়ে রেখেছে। আর পা দুটো দিয়েও নৌসিনের দুটো পা আটকে রেখেছে সাদাত। সব মিলিয়ে নৌসিন যে একটু নড়বে তার উপায়টুকুও নেই। এই সব কিছুর মাঝে এই যে অরূপের কমল দেহটা নৌসিনের উপর, সেটা যেন একটা বিশাল আলোড়ন বইয়ে নিচ্ছে নৌসিনের মনে। ঈষাতটা নিষ্পাপ কমলতা আর কোথায়ও পাওয়া যায় না। মা হওয়ার এত সুখ। নৌসিন এক ফোঁটাও নড়ল না, অরূপ জেগে যায়।
তাই নৌসীন নিজের যে হাতটা মুক্ত আছে সেটা দিয়ে আরো শক্ত করে জড়িয়ে নিল অরূপকে। নৌসীন গায়ে হাত রাখা মাত্রই অরূপ নিজের মাথাটা নাড়াতে শুরু করছে। নৌসীনের কেমন জানি সুরসুরি লাগছে, গলায় নিঃশব্দে হেসে উঠে নৌসীন। তার সাথে বুকে ভেতর একটা মাতৃত্ববোধের ইচ্ছা আরো তীব্র হয়ে ওঠে। এমন ভাবে চুমু দিচ্ছে অরূপের কপালে, গালে, মনে হয় ওরই ছেলে। সব মেয়েরা বাচ্চা চায়, কিন্তু এই মেয়েটা যেন পুরোই একটা বাচ্চা পাগলি। ইসস, অরূপ যদি আমায় মা বলে ডাকতো। হুমো তো আমায় নতুন বউ বলে ডাকে, ওকে বলবো মাঝে মাঝে নতুন মা বলে ডাকতে। যদি না ডাকে, না না সব সময় না ডাকলো মাঝে মাঝে ডাকবে, আমি তো ওকে মায়ের মতোই ভালোবাসি। না না, মায়ের মতো কি? আমি ওর আরেকটা মাকাকি, তো আরেকটা মা হতেই পারে। ডাকবে, নিশ্চয় ডাকবে, আমি বললে ও ডাকবে, আমি বলবো ডাকতে। এসব ভাবতে ভাবতে হঠাৎ নৌসীনের ওর মায়ের কথা মনে পড়ে যায়, আর পরমুহূর্তেই মনে পড়ে তার মাকে বলা সাদাদের সেই বিষধরনের কথাটা। বুকটা ধুকধুক করে উঠল নৌসীনের। সাদাদের মুখের দিকে তাকালো। মায়ের মুখটাও চোখের সামনে ভেসে উঠে। একটা তীব্র ব্যথা জিওয়ে উঠল বুকের গহীনে। অনেকক্ষণ হলো আসরের আজান দিয়ে দিয়েছে। নৌসীন আর শুয়ে না থেকে নিজের উপর থেকে অরূপকে খুব সাবধানে বিছানায় শুইয়ে দিল। উঠতে যাবে কিন্তু পারছে না, কারণ পা দুটো সাদাদের পায়ের মাঝে আষ্টেপৃষ্ঠে বাঁধা। পা বের করতে চাইলে ব্যর্থ হয় নৌসীন। সাদাতকেও তো নামাজের জন্য ডাকা দরকার, যত কিছুই হোক তাই বলে নামাজের জন্য ডেকে দিবে না। তা কি করে হয়? নৌসীন সাদাতকে ঘুম থেকে তুলে দুজনে একসাথেই বিছানা থেকে উঠে যায়। নৌসীন সাদাদের দিকে একবারের জন্য তাকায়নি, কিন্তু সাদাত পলকহীন ভাবে নৌসীনকেই দেখে যাচ্ছে। সাদাত খাটের উপরই বসে আছে। নৌসীন অজু করে জায়নামাজ হাতে নিবে, এমন সময় সাদাত নৌসীনের হাত ধরে নিজের কোলে বসিয়ে দেয়। খুব শক্ত করে জড়িয়ে রেখেছে নৌসীনকে। এত কান্না করতে হয়? কি এমন বলেছি? নৌসীন দুচোখ বয়ে আবারও নোনা জল পড়তে লাগলো। সাদাত নিজে কি বুঝতে পারছে না। একটা মেয়ের কাছে তার বলা তখনকার সে কথাগুলো কতটা কষ্টের। আবার কাঁদছো? নৌসীন নিশ্চুপ। দেখো, চোখ মুখ কিন্তু লাল হয়ে ফুলে গেছে, আর বেশি করলে মাথা ব্যথা করবে জান। নৌসীনের আর ভালো লাগছে না। কি করে লাগবে? সাদাত যে ওর মাকে খুব কষ্ট দিয়েছে। আর নৌসীন সাদাতকে যতটা ভালোবাসে তার মা বাবাকে ঠিক ততটাই ভালোবাসে। নৌসীন চোখের পানি মুছে নিয়ে বলল, ছাড়ো, নামাজ পড়ব, তুমিও নামাজ পড়ে আসো। সাদাত আর কথা বাড়ালো না, নৌসীনকে ছেড়ে দিয়ে ফ্রেশ হয়ে নামাজের জন্য মসজিদে চলে যায়। নৌসীনও নামাজটা সেরে নিল। নামাজ পড়ে নৌসীন আবারও অরূপের পাশে শুয়ে পড়ল। অরূপ নিজের পাশে কারো অস্তিত্ব পেয়ে নিজের মাই ভেবেছে হয়তো। গলা জড়িয়ে ধরে নৌসীনের। নৌসীনও পরম আদরে আগলে নেয় অরূপকে। সাদাত নামাজ থেকে এসে একই অবস্থায় নৌসীনকে দেখতে পায়। কিছু না বলে নিজের ফোনটা নিয়ে রুমের বাইরে চলে গেল। নৌসীন একটা দীর্ঘশ্বাস ফেলে পাশ থেকে নিজের ফোন নিয়ে কল করল মায়ের নম্বরে। কিন্তু ওপাশ থেকে কলটা আর রিসিভ হলো না। আবারও কল করবে এর মাঝে অরূপ উঠে যায়। বেচারা আবার চোখ খুলে মাকে না দেখলে কান্না শুরু করে। আজ চোখ খুলে নৌসীনকে দেখেছে, কাঁদেনি, কিন্তু মাকে দেখতে না পেয়ে ছলছল চোখে ঘুমভাঙা স্বরে বলে উঠে, আম্মু যাব। নৌসীন একটা আদুরে হাসি দিয়ে অরূপকে নিজের বুকে আগলে নিয়ে অরূপের মায়ের কাছে দিয়ে আসে। রোমে এসে বিছানাটা ঠিক করছে এমন সময় সাদাত রোমে আসে। ফোনটা ড্রেসিং টেবিলে রাখতে গিয়ে নৌসীনকে বলছে, রেডি হয়ে নাও, বের হব আমরা। নৌসীন কথাটা শুনলেও কোনো ভ্রুক্ষেপ করল না। কি বললাম আমি? রেডি হতে বলেছি কিন্তু। নৌসীন এখনো কিছু বলল না। সাদাত রেগে গিয়ে নৌসীনের হাত থেকে ভাঁজ করা কাঁথাটা ছুঁড়ে দিয়ে নৌসীনকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলা শুরু করে, কি বলছি আমি তোমার কানে যায় না? কি হলো? বোবা হয়ে গেছো তুমি? সাদাত, ভালো লাগছে না আমার, ছাড়ো। কেন ভালো লাগছে না তোমার? বাবা মায়ের জন্য পাগল হয়ে গেছো। সাদাত, প্লিজ, মা বাবাকে কেন এনেছো এখানে? তো কেন ভালো লাগছে না তোমার? কি এমন বলেছি আমি? সাদাত, প্লিজ স্টপ দিস কান্না, আমার সহ্য হয় না, সো যা বলছি তাই করো। সাদাত, আমার সাথে কেন এমন করছো তুমি? কাঁদতে কাঁদতে সাদাত কিছুটা অপ্রস্তুত হয়ে জবাব দিল, জানি না আমি। সাদাত, প্লিজ আমার সাথে এমন করো না, আমার কষ্ট হয় খুব, প্লিজ। সাদাত কিছুটা অস্বস্তি নিয়ে আবারও বলল,
কেঁদো না, রেডি হয়ে নাও, একসাথে ডিনার করব। নৌসিন খুব খারাপ লাগছে এখন। সাদাত নসীনের মনের কষ্টটা না বুঝে শুধু নিজের ইচ্ছাটাই দেখছে। আর কিছু না বলে নৌসিন নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। কিন্তু ওর মন বলছে, সাদাত কখনো ওকে এভাবে কষ্ট দিতে পারে না, কখনো না। নৌসিন ইচ্ছা না থাকা সত্ত্বেও সাদাদের ইচ্ছা রাখার জন্য রেডি হয়ে নিল। রেডি বলতে জাস্ট একটা গোল্ডেন কালারের শাড়ি। শাড়িটার পারে সাদা বেডিং এর উপর নানা রঙের স্টোন, আর সারা শাড়িতে হালকা স্টোনের সুন্দর করে লাকচারি করা। শাড়িটা বেশ সুন্দর, কিন্তু নৌসিনকে সুন্দর লাগছে না এতে। সাজেনি তার জন্য নয়, ওর মুখে যে হাসিটাই নেই তাই। সাদাদও একটা আজাসি রঙের পাঞ্জাবি আর সাদা চুড়িদার পায়জামা পরছে। বেশ লাগছে সাদাতকে, জাস্ট দেখার মতো। নৌসিন খোপা করতে করতে সাদাতকে এক নজর দেখে নিয়েছে। আবারও এক নতুন ভালো লাগার আভাস ছুঁয়ে যায় নৌসিনের মনের অন্তরালে। এই অনুভূতিটা আজ অপ্রকাশিতই রয়ে গেল। ঢাকা পড়ে রইল নৌসিনের ঝপসা চোখে। নৌসিনের খোপা করা শেষ হলে সাদাতকে বলে, আমার হয়ে গেছে। সাদাত নৌসিনের দিকে তাকিয়ে দেখে নৌসিন একটা সুন্দর শাড়ি পরেছে, বেশ মানিয়েছে নৌসিনকে। কিন্তু নৌসিন শুধু এটাই করছে দেখে মনে হচ্ছে মুখে একটি ক্রিমও লাগায়নি। এমনকি বাইরে গেলে যে সব সময় হুজাব বাঁধে সেটাও করেনি আজ। মনটা বুঝি বিষণ্ণতায় ছেয়ে গেছে। আর মুখটাও শুকিয়ে আছে মেয়েটার। কিছু বলল না সাদাত নৌসিনের কাছে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। প্যানকেক লাগিয়ে দিল। চোখে হালকা কাজল এঁকে মাস্কারাও দিয়ে দিল। নৌসিন এতক্ষণ কিছু বলেনি, এবার বলল, এত সেজে কি হবে? সাদাত নৌসিনের চোখে আইসেট দিয়ে দিতে দিতেই বলল, চুপও, বেশি কথা বলবে না। নৌসিন চুপ করে বসে রইল। যা ইচ্ছা করুক সাদাত নৌসিনের সে সব দিকে নজর দিতে আর কোনো আগ্রহ ধরছে না। শুধু বুকের ভেতরে লালচে হৃৎপিণ্ডটা ধুকধুক করছে আর ভালোবাসার মানুষটাকে বিশ্বাস করে এখনো, সেটারই জানা দিচ্ছে। সাদাত নৌসিনের ঠোঁটে লাল রঙের লিপস্টিক লাগিয়ে দিল। হালকা করে নয়, গাঢ় করে। এক কথায় সাদাত নৌসুনকে এই সাজে সাজিয়ে নিজেই আবারও প্রেমে পড়ে যাচ্ছে। বেশ খানিকটা সময় সাদাত নৌসিনের দিকে এক পলকে তাকিয়ে আছে। তারপর একটা সাদা হিজাব এনে বেঁধে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, কিন্তু নৌসিন যেমন সুন্দর করে বাঁধে তেমন করতে পারছে না। অবশেষে রেগে গিয়ে বলে, ধুরক্র, এটা পারছি না। নৌসিন সাদাদের দিকে একবার তাকিয়ে হাত থেকে হিজাবটা নিয়ে খুব অল্প সময়ের মাঝেই হিজাবটা সুন্দর করে পরে নিল। বাহ, এত জলদি করে ফেললে। কিন্তু নৌসিনকে কেমন লাগছে সেটা বলল না সাদাত। নৌসিন কিছু না বলে সোফায় এসে বসে। সাদাত যখন যেতে বলবে যাবে তাই এখানে বসল। সাদাতও কোনো কথা না বলে আলমারি থেকে কিছু গহনা বের করে আনো। নৌসিনের পাশে সেগুলো নিয়ে বসতেই নৌসিন বলে উঠে, এত গয়না? হ্যাঁ, আমি তো, আমার ইচ্ছে হচ্ছে গয়নাতে দেখব, তাই পরবে আজ। শ্রী পরবে কি? আমিই পরিয়ে দিব। সাদাত নৌসিনের গলায় একটা ভারী হার, হাতে বালা আর হাত ভর্তি সব ভারী ভারী সোনার চুড়িতে ভরিয়ে দিল। বলতে গেলে নৌসিনকে সাদাত আজ নিজের হাতে পুরো গর্জিয়াস সাজে সাজিয়ে নিয়েছে। নৌসিন কিছু বলতে যাবে তার আগেই সাদাত নৌসিনকে কোলে তুলে রুম থেকে বেরিয়ে যায়। আরে কি করছো? নামাও আমায়, আমি তো যাব, নামাও আমায়, কেউ দেখবে। কিন্তু না, সাদাত কোনো কথাই শুনছে না। নৌসিন আশেপাশে চোখ বুলিয়ে একরকম অবাক হয়ে যায়। বাসায় এই সময় সবাই ড্রয়িং রুমে থাকে, কিন্তু আজ পুরো বাড়িতেই কাউকে দেখা যাচ্ছে না। সাদাত নৌসিনকে নিয়ে সোজা গাড়িতে বসিয়ে দেয়। নৌসিন চুপচাপ বসে আছে। এত কথা বলেও লাভ হয়নি, তাই শুধু শুধু আর কি বলবে, এতক্ষণ তো কতবার জানতে চাইল বাড়ির সবার কথা। কিন্তু সাদাত মুখে কুলুপে তো রেখেছে একদম। সাদাত গাড়ি স্টার্ট দেয়। নৌসিন সিট বেল্ট বাঁধেনি, তাই গাড়ি স্টার্ট করার আগে সেটাও বেঁধে দেয় সাদাত, কিন্তু কোনো কথা বলেনি। যাওয়ার সময় দারোয়ানকে কি যেন বলল সাদাত, নৌসিন সেটাও জানতে চেয়েছে, কিন্তু সাদাত সেই আগের মতোই নির্বাক। গেট পার হয়ে সাদাত গাড়ির গতি বাড়িয়ে দেয়, যেটা নৌসিনের একদম পছন্দ না। এত জোরে গাড়ি চালানো তো ঠিক না। কখন কি হয় কে জানে। কি করছো? এত স্পিডে কেন চালাচ্ছ তুমি? ভয় লাগছে। নৌসিনের এত জোরে গাড়ি চালাচ্ছে সাদাত যে আশেপাশের সব গাড়িকে ক্রস করে গেছে। এমনকি কোনো সিগন্যালও মানছে না। সাদাতও নিজের গতিতে এগিয়ে যাচ্ছে সে।
ওই দিন রাতের বেলায় বাচ্চাকে বাসায় আনা হয়। নর্মাল ভাবেই বাচ্চা হয়। বাচ্চা বেশ নাদুস নুদুস আর সুস্থ হলেও বাচ্চার মায়ের শরীরটা একটু খারাপ হয়ে পড়েছে। কিন্তু বেচারি কোনো মতেই হাসপাতালে থাকতে রাজি না। নৌসিনের ভাই অনেক রোজাজুরি করলেও কোনো কাজ হয়নি, মেয়েটা ঠিকই কান্নাকাটি কে শ্বশুরকে রাজি করিয়ে ফেলেছে। লাবিবনৌসিনের ভাইয়েতে একটু রাগ করলেও বাচ্চার মায়ের সাথে রাগ দেখাতে পারল না, তার উপর ওর বাবা ওকে সাপোর্ট করছে তাই। আর ডাক্তারও ছাড়তে চাইছিল না, তাই ডাক্তারের পরামর্শে দুজন নার্স আনা হয় বাড়িতে বাচ্চার মায়ের দেখাশোনা করার জন্য। শারীরিকভাবে বাচ্চা হওয়ায় কিছুটা অসুস্থ হলেও নৌসিনের ভাবির মনের জোর অনেক আছে, না কিছু মেয়ে অনেক স্ট্রং মেন্টালির হয় তেমন আর কি। সাদাত আর নৌসিনও এ বাড়িতেই আছে। নৌসিন ওর শ্বশুর বাড়ির সবাইকে বলে এসেছে আর এটাও বলেছে যে, আমরা আমার সাথে সবাই চিটিং করেছো, দুদিন কথাই বলবো না তোমাদের সাথে। অরূপ আসার জন্য খুব বায়না করছিল কিন্তু ওর মা সামলে নিয়েছে। বাসার এসেছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। নৌসিন বাসার সার্ভেন্ট আর নার্স দুটো ছাড়া কারো সাথে কোনো কথা বলেনি। এখনো খারাপ লাগছে ওর। মজা করে মানুষ ঠিক আছে তাই বলে এভাবে। আর বেশি রাগ হচ্ছে ওর বাবা মা আর সাদাদের উপর, কি সব কথা বলেছিল যার জন্য কত কি ভেবে কষ্ট পাচ্ছিল নৌসিন, তাই অভিমান করে কথা বলছে না কারো সাথে। নৌসিন বাচ্চা নিয়ে ড্রয়িং রুমে বসে বাচ্চাটাকে অনেকভাবে আদর করছে। বাচ্চা পেলে মেয়েটার আর কিছু লাগে না। এমনকি বাচ্চা পেয়ে বাসায় এসে ফ্রেশ পর্যন্ত হয়নি। যদিও ওর মা আর সাদাত অনেকবার বলেছে এসব ভারী জিনিস চেঞ্জ করে নিতে, আর নৌসিনেরও এগুলো পরে থাকতে খুব খারাপ লাগছিল। কিন্তু ওদের ওপর জেদ দেখিয়ে আর চেঞ্জ করেনি। বাচ্চা নিয়ে বসেছে। কি রে, ওকে দেখ, দিনের বাচ্চার সাথে এত কি করিস তুই? নৌসিনের মা। নৌসিন বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে আর হাত পা একটু করে বুলিয়ে দিচ্ছে, কোনো জবাব দিল না তার মায়ের কথায়। ওর মা আবারও বলল, দে মা, ওর মায়ের কাছে দিয়ে আসি, সেই কখন থেকে তো রাখলি। আর বাচ্চাটাও কি আজিব ফুপুর কোলে উঠে কোনো কান্নাকাটি করছে না? দে মা, ওর মায়ের কাছে দিয়ে আসি। নৌসিন কিছুটা বিরক্ত ভাব নিয়ে মুখ খুলে এবার, আমি তো রাখছি। নৌসিনের মা কিছু বলতে যাবে তার আগেই সাদাত নৌসিনের কুল থেকে বাচ্চাটাকে নিয়ে ওর শাশুড়ির কোলে দিয়ে দেয়। নৌসিন সাদাদের দিকে এক নজর তাকিয়ে ধ্যাত বলেই নিজের রোমে চলে যায়। সাদাদও রোমে এসেছে। নৌসিন পা তুলে বিছানায় বসে আছে। সাদাত যে পাশে দাঁড়িয়ে আছে সে দেখেছে, তবুও কিছু বলছে না। ভালোই লাগছে না ওরও, কি করবে বেচারি, আর তার উপর সাদাত বারবার খেপিয়ে দিচ্ছে ওকে। আর তার সাথে তাল মিলিয়ে নৌসিনের ভাইয়াও নানা রকম দুষ্টুমি করেছে। আর বাসার আসার পর সাদাত বিকেলে ঘটে যাওয়া সব ঘটনা, এমনকি ও কি কি বলছে সেটাও নৌসিনের বাবা আর ভাইয়ের সাথে শেয়ার করেছে। আর নৌসিন যে বিকালের কাহিনীর জন্য সাদাদের ওপর রাগ দেখায়নি, তার জন্য সবাই মিলে খুব মজাও নিয়েছে। আর একটু নৌসিন একটু শান্তিতে বসেছিল বাচ্চাটা নিয়ে, ওর মায়ের কত তাড়া। আর সাদাত তো আছেই। এখন একটু চুপচাপ বসে আছে, তারও উপায় নেই। সাদাত পাশে দাঁড়িয়ে থেকেই হাত টেনে নিয়ে হাত ভর্তি চুড়ি নিয়ে নাড়াচ্ছে। নৌসিনের দুহাত একসাথে করে দুহাতের চুড়ি একসাথে করে বাজাচ্ছে। আপনারাই বলুন, কার না মেজাজটা গরম হয়? অবশেষে সাদাদের জ্বালা সহ্য করতে না পারে ফিরে তাকায় সাদাদের দিকে। ঈশ্বস ব্যথা লাগে কিন্তু আমার। এইবার সাদাত নৌসিনের সামনে গিয়ে বসে পড়ে। হাত দুটো আগের মতোই একসাথে করে বাজাচ্ছে। হাত ভর্তি সোনার চুড়ি আর বালা, সেগুলো কি কম ভারী নাকি? এভাবে বাজাচ্ছে, হাতেও তো লাগছে। উফফ, কি ফাজলামি শুরু করছো তুমি? ব্যথা পাই না আমি? হাত দুটো নিজের বুকে জড়িয়ে ধরে সাদাত নৌসিনের একদম কাছে গিয়ে বসে করুণ সুরে বলছে, ও জানামি তো সরি বলেছি, এখনো মন খারাপ করে থাকবে? সরি তো? সরি না বলো? নৌসিনের খুব হাসি পাচ্ছিল সাদাদের মুখের এমন ভাব দেখে, তবুও হাসল না। জানু, ও জানু, লাভ ইউ না। দেখো না কি সুন্দর একটা বাচ্চা এসেছে, তোমার বাচ্চা আরো সুন্দর হবে, আমি খুব তাড়াতাড়ি সব ব্যবস্থা করে দিব, জানন্য কারো বাচ্চা আর বেশি দিন কোলে রাখতে হবে না, তোমার কোলই ভরিয়ে দিব, প্রমিজ জান, আর এমন দুষ্টুমি করব না, আমি তো তোমার রাগ দেখার জন্য এমন করে বলেছিলাম আর খাওয়ার কথা বলেছি। আমি চেয়েছিলাম তখনই তুমি রেগে গিয়ে আমার কলার ধরে বলবে, আমার বাপের কি তোর চেয়ে কম আছে, যে তোর বাড়িতে খেতে আসবে? নৌসিন সাদাদের এমন সব কথা শুনে না হেসে পারল না।
তুমি হাসতে হাসতে ভালোবাসার মানুষের সাথে বেশিক্ষণ কথা না বলে থাকা যায় নাকি? তার উপর সে যদি হয় সাদাদের মতো কেয়ারিং আর দুষ্ট। যাক বাবা, হাসি এলো মুখে। তখন ট্রাই করার পর আমি আর তোর রাগী এই কান্নার রূপ দেখতে চাই না। মেয়ে মানুষ রাগলে ঘর বাড়ি ভাঙচুর করে জানতাম, বাট কথা না বলে চুপচাপ কাঁদে, কিছু না বলে তা জানা ছিল না আমার। তোর রাগ দেখার ইচ্ছা চলে গেছে রে ভাই। নৌসিনেরোর চোখে পানি আর মুখে হাসি, সাদাদের বুকে ঘুষি দিতে দিতে বলছে, তুমি না, তুমি আসলেই খগব খারাপ বাজে লোক তুমি। সাদাত হাসতে হাসতে নৌসিনের হাত দুটো আটকিয়ে নিল। বরকে মারতে নেই, জানুয়াদর করতে হয় বেবি, দিব তো। নৌসিন তো নিজেই সব সময় বাচ্চা বাচ্চা করে, কিন্তু আজ সাদাদের মুখে এই কথাটা শুনে কেমন যেন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে, আর লজ্জাও লাগছে খুব। নৌসিনের হাত দুটো সাদাদের হাতে, লজ্জায় মাথা নিচু করে আছে নৌসিন। সম্ভব ভালো লাগছে তার, কারণ সাদাত বলেছে তাকে আর বেশি ওয়েট করাবে না, কোল জোরে একটা ফুটফুটে কাউকে এনে দিবে। ওরে আমার লজ্জাবতী লতিকা, আর লজ্জা পেয়েও না গো। নৌসিন কিছু বলল না, ওর মুখে বলা একটা শব্দ যেটা প্রায়ই বলে, হ্যাঁ তো, সেটা বলেই সাদাদের বুক মুখ লুকায়। সাদাদও হেসে দিয়ে জড়িয়ে ধরে নৌসিনকে। নৌসিন ভারী ভারী সব গহনা শাড়ি খুলে নিয়ে সাবেক নৌসিনের মতো ড্রেস আপ নিয়ে গুনগুন করে ওয়াশরুম থেকে বের হচ্ছে। কালো প্লাজো, বাদামি রঙের শর্ট জামা আর কালো ওড়নাই সব ড্রেসে না আমাদের নৌসিনটাকে একদম বাবু বাবু লাগে। গুন গুন করে ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে যায় নৌসিন, চুল আঁচড়িয়ে নিচ্ছে আর আয়নার ভেতর দিয়ে সাদাদের সাথে চোখাচোখিতে মুচকি মুচকি হাসছে। সাদাত তো সেই কখন থেকে নৌসিনকে দেখে যাচ্ছে, এই বেশে বেশ লাগে নৌসিনকে। অবশ্য সাদাদের কাছে নৌসিন সবসময়ের জন্য হুড়পড়ি। নৌসিন বেনুনি শুরু করে, টুল থেকে উঠে এসে সাদাদের সামনে বসে। বলছি, শুনো না। উঠে বসে সাদাত নৌসিনের দিকে তাকিয়ে বলল, কি বলো শুনি। আমি কিন্তু 1 সপ্তাহ থাকবো। সাদাত কথাটা শোনা মাত্রই মনে হলো আকাশ থেকে পরলোবর বড় চোখ করে তাকিয়ে আছে নৌসিনের দিকে। কি হলো, এভাবে কি তাকিয়ে আছো? আমি থাকবো অনেক দিন। মুখ খুলল সাদাত। পাগল? মানে? মানে আবার কি? তুমি 1 উইক থাকবে এখানে? তো তুমি কিন্তু একদিন বলেছিলে আমি চাইলে হাইয়েস্ট 1 উইক থাকতে পারি। তাহলে সাদাত নৌসিনের হাত থেকে অর্ধেক করা বেনুনিটা নিয়ে সুন্দর করে শেষ পর্যন্ত বেঁধে দিল। তারপর নৌসিনেরোর দুগাল হাত রেখে বলল, আমি কি করে থাকবো? কেন? কেন মানে? তোকে ছাড়া 1 সপ্তাহ? আমি পারবো না তো। কেন? আমাকে ছাড়া থাকবে কেন? তুমি রোজ আসবে তাহলেই তো হলো। সেটা হয় নাকি? শ্বশুর বাড়ি রোজ আসলে লোকে তো সোছা বলবে রে আমায়। সাদাত, আরে বাবু তা না, দেখো ট্রুলি বলতে গেল আমি তো এই বাড়ির জামাই, আই মিন মেহমান। আমি চাইলে তোমার সাথে 2 দিন থাকতেই পারি, তাই বলে তুমি 1 সপ্তাহ থাকবো বলে যে আমিও থাকবো সেটা তো কেমন দেখায়। তাছাড়া আমার শ্বশুর বাড়ি তো একদম কাছে, আমি যখন খুশি চলে আসতে পারি। দূরে হলে না হয় বউকে নিয়ে আরাম করে 1 সপ্তাহ থেকে আসতাম বছরে 1 বা 2 বার, কিন্তু বাসা তো কাছেই, তাই বলছিলাম যে। তাই কি বলছিলে? প্রতি মাসে আনবো? তো প্রতি মাসে 2 দিন এসে থাকবে, আসলে 1 সপ্তাহ না আমার জন্য কষ্ট হয়ে যাবে। অভ্যাস হয়ে গেছিস তুই, স্কালে কে ডেকে দিবে? চোখ খুলে কার মিষ্ট মুখটা দেখব? রাতে কে বুকে মাথা রাখবে? নৌসিন কি বলবে খুঁজে পাচ্ছে না। সে ও তো সাদাতকে ছাড়া 1 মুহূর্তও থাকতে পারে না আজকাল, তবুও ঘটনা সামলাতে বলল, ওকে 1 সপ্তাহ না, আমি 3 দিন থাকবো। হ্যাঁ, আবার কি? আমি তো ওই দিন হাফ রাত এন্ড হাফ ডে থাকলাম, বেবিটা হয়েছে, একটু আদর করব না? সাদাত নিশ্চুপ হয়ে নৌসিনের মুখের দিকে তাকিয়ে আছে। নৌসিন সাদাদের হাত ধরে আহ্লাদী কণ্ঠে বলে উঠে, ও সাদাদও। সাদাত ঠোঁটের কোণে একটা হাসি টেনে বলে, আজ কিন্তু একটা রাত পার হয়ে গেল, আজ আমি আছি, 2 দিন থাকবে তুমি, পরের দিন বিকেলে যাওয়ার সময় নিয়ে যাব। নৌসিন না ক্যায়। ওর মতো খুশি আর কেউ না। তার মানে নৌসিন আজ রাত বাদে 2 রাত বাপের বাড়ি থাকার সুযোগ পাচ্ছে। উম্মাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হেই, উমামারও কিন্তু কষ্ট হবে, কার বুকে মাথা রাখবো? আহারে বাবা আদুরি, স্বামী সোহাগীরে। কি জি জুসরি। এই জুসরিটা আবার কি? সাদাত নৌসিনকে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে জড়িয়ে ধরে বলল,
যুশরী হলো যুবতী আর কিশোরীর সংমিশ্রণ। আমার জান পাখিটা বয়সে যুবতী হলেও চলন বলন আর মুখের কাঠামোতে 15 বছরের কিশোরী, আর বয়সের যৌবনতায় কুলকিনারা ভরা একটা যুবতী শশকেই চেনা। সাদাত নৌসিনের মুখের দিকে এমন ভাবে তাকিয়ে কথাগুলো বলছে, নৌসিন তো লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছে। হয়েছে আর লজ্জা পেও না, যুশরী যৌবন যে ফুটে উঠেই যুবকের নেশা লেগে যাবে, তোই লজ্জা মাখা মুখ যে আমার মাতালের সুরিমাতাল হতে এক মুহূর্তও লাগবে না। কথাগুলো বলেই সাদাত নৌসিনের লাল টুকটুক মুখ দেখে হা হা করে হাসতে থাকে। আর এতে নৌসিন আরও লজ্জা পায়। মুহূর্তেই সাদাদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে সাদাত খাওয়া দাওয়া করে নৌসিনদের বাড়ি থেকে নিজের অফিসে চলে যায়। রোজকার মতোই আজও নৌসিনের কপালে একই রকম ভালোবাসার ছোঁয়া জুটে। এই উষ্ণতারও আবেশটা যেন সব কিছু ছাড়িয়ে যায়, ভালো লাগার সব সীমানা পেরিয়ে ভালোবাসার সীমানায় করা নাড়ে। আবেশটা যেন শেষ হওয়ার নয়, সবটা জোরে শুধু একটা ঘোর সৃষ্টি করে রাখে, প্রেম ঘরে আবদ্ধ করে রাখে দুটি আত্মাকে। আজ সাদাত বিকেলে আসবে না এখানে, ওর বাসাতে যাবে বলে গেছে সবাইকে। নৌসিনের সারাটা দিন বাচ্চাটাকে নিয়েই কেটে যায়। মাঝে মাঝে শুধু দুধ খাওয়ানোর সময় বাচ্চার মা বাচ্চাটাকে কাছে পেয়েছে, বাকিটা সময় বাচ্চা নৌসিনের কাছে ছিল। এত কিছুর মাঝে সাদাতকে খুব মিস করছিল নৌসিন, আর ওই বাড়ির সবাইকেও কেমন যেন মায়া লেগে গেছে ওদের সবার উপর, বিশেষ করে অরূপের উপর। তাই অনেকবার সাদাদের সাথে কথা বলেছে, তার সাথে বাসায়ও ফোন করে নিয়েছে। সন্ধ্যার দিকে বাচ্চাকে ওর মায়ের কাছে নিয়ে যাওয়া হয়। এইটুকু বাচ্চার তো মায়ের আবেশ দরকার, তাই একজন নার্স নৌসিনের ভাবির খেয়াল রাখছেন আর অন্যজন নৌসিনের সাথে বসে ড্রয়িং রুমে আলাপ করছে। উনি এতক্ষণ দেখভাল করছিলেন, এখন একটু রেস্ট নিচ্ছেন আর কি। কথার ফাঁকে নার্সটা নৌসিনকে জিজ্ঞেস করে, ম্যাডাম, আপনার স্বামী কিন্তু ওনের হ্যান্ডসাম, ওনাকে দেখে শুনে রাখেন তো? নৌসিনের কাছে নার্সের প্রশ্নটা ঠিক জুৎসই মনে হলো। নাইকে তো বলল সাদাত খুব হ্যান্ডসাম, তার মানে সে সাদাতকে খুব ভালোভাবে খেয়াল করেছে। তার উপর আবার এটাও জানতে চাইছে যে নৌসিন তার বরকে দেখে শুনে রাখে কিনা। আজব ধরনের কথা একটা। নৌসিনকে নিশ্চুপ থাকতে দেখে নার্সটা আবারও বলে, ম্যাডাম, আমি মনে হয় আপনার চেয়ে বয়সে অনেক বড় হব আমি, কিন্তু বিবাহিতার সব কিছু বুঝেই আপনাকে বলছি, পুরুষ মানুষ একটু দেখে শুনে রাখবেন। নার্সটা কথা বলার সময় চোখ মুখ কেমন একটা অদ্ভুত করে রাখল, দেখে এটা বোঝা যাচ্ছে যেন সাদাত ওনার কত দিনের চেনা, আর উনি সাদাদের সম্পর্কে অনেক কিছু জেনে এমন বলছেন। নৌসিনের ভালো লাগছে না এই মহিলাকে। নৌসিন এইসব সন্দেহবাজ মহিলাদের খুব কম পছন্দ করে। ওর কথা একটাই, মনে হয় মানুষ, সে মনে যদি অন্য কেউ এসে যায় তাহলে সেখানে জোরাজুরি করার কিছু নেই। আর মন একটাই হয়, যদি মনের মানুষকে সত্যিই একবার মন দেওয়া হয় তাহলে সে মনে কোনো রূপসীই হোক আর কোনো মোস্ট ড্যাশিং বয়ই হোক, তার কোনো জায়গা নেই, সে জায়গা শুধু ভালোবাসার মানুষের জন্য। নৌসিন নার্সে ওনার কাজের কথা স্মরণ করিয়ে দিয়ে উঠে যায় সেখান থেকে। মাকে সাহায্য করার জন্য রান্না ঘরে যায়। আরফানরা আসবে আজ আয়াচ্ছা দেখতে, তাই ওর মাকে অনেক কিছু করছে, সাথে সাথে নৌসিনও হাত লাগাচ্ছে। আচ্ছা মা, ভাবির 8 মাসেই বেবি হয়ে গেল। 8 মাসে না রে পাগলি, তোর ভাবি তো প্রথম দিকে ডেট ঠিকঠাক বলতে পারেনি, আর ডাক্তারের হিসেবে 8 মাস 2 সপ্তাহ ছিল তোর বিয়ের সময়, আর আমার হিসেবে 9 মাস পড়েছে। এটা ডাক্তার তো বলেছিল পরের সপ্তাহে সিজারের কথা, কিন্তু আল্লাহর রহমতে আগেই হলো, সেগুলোর দরকার হলো না। নৌসিন কি যেন ভেবে কিছু সময় পর আওয়াজ দিল, মা। হুম, আমিও বেবি নিব। মেয়ের মুখে এই কথা শুনে নৌসিনের মা খুব বেশি খুশি হয়নি, সেটা মুখ দেখেই বোঝা যাচ্ছে। কি বলছিস তুই? হুম, আমিও বেবি নিব, আমার বাচ্চা খুব ভালো লাগে মা। নৌসিনের মা ভাবছে সাদাত নিশ্চয় নৌসিনকে বাচ্চা নেওয়ার কথা বলেছে, না হলে ওই বাড়ির কেউ তাই উনি করা ভাষায় নৌসিনকে জানায় না বিয়ে হয়েছে 2 সপ্তাহ হলো আর ওনার বাচ্চার শখ হয়েছে। আমি তোর শাশুড়ির সাথে কথা বলবো এখন, এসব না শরীরে নাই কিছু আমার মেয়েরার, ওরা বললেই বাচ্চা নিতে হবে। বৌমা কি নাদুসনুদক্স, তাই জীবন যায় যায়, আর আমার ছোট একটা মেয়ে, ওর আবার বাচ্চা। নৌসিন ঠিক বুঝতে পারছে ওর মা কি ভেবেছে, তাই ওর মাকে জড়িয়ে ধরে বলে, না মা, সাদাত আমাকে ওইসব কিছু বলেনি, আর ওই বাড়ির অন্যরাও না, আমি সাদাতকে বলেছি, ও না করে দিয়েছ, প্লিজ তুমি ওই মাকেই কিছু বলো না। নৌসিনের মা নৌসিনকে নিজের সামনে এনে ধমকের সুরে বলল, কি তুমি বলেছে সাদাতকে বেবির কথা?
ভয় পেয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ায় নৌসিন। বাহ, ভালোই বড় হয়ে গেছো তুমি। 22 বছর বয়সে বাচ্চা হয় মানুষের স্বাভাবিক, কিন্তু 22 বছর বয়সে 43 কেজি ওজনের মানুষ কমই হতাই। আগে নিজেকে তৈরি করো, তারপর এসব চিন্তা ভাবনা করো। নৌসিন প্রায় কেঁদে দিবে দিবে অবস্থা। তোমার ভাবির 31-এ বাচ্চা হলো, আগেরটা তো টেকে নিয়ে আর নিজেও মরার মতো হয়ে গেছিল। দেখেছো তো তুমি, তোমার চেয়ে হেলদি ছিল আর বয়সও ছিল, তারপরও কি হলো? বাচ্চাটা টিকে নিয়ে আর তোমার ভাবি। তাই আমি চাই না তুমি ঝুঁকের বসে কিছু একটা সিদ্ধান্ত নাও, সময় হোক তারপর এসব। নৌসিন মায়ের কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মন খারাপ না করে, এই স্যুপটা বানিয়েছি, খেয়ে নাও। কি হলো? নাও। নৌসিন স্যুপের বাটিটা হাতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। নিজের রুমে গিয়ে স্যুপের বাটিটা টি টেবিলে রেখে দিয়ে খাটে 2 পা তুলে বসে আছে। কিছু সময় পর নৌসিনের মা রুমে আসে। কি হলো? স্যুপটা খাওনি কেন তুমি? এভাবে মুখ গুমরা করে বসে থাকার কোনো মানে হয় না, স্যুপটা খেয়ে নাও তাড়াতাড়ি। পরে খাইয়ে একটু। না পরে কেন খাবি তুই? সব কাজ করতে পারিস, শুধু খাবার খাওয়ার সময় যত বাহানাই একটা বিষয় নিয়ে আমাকে জ্বালিয়ে মারিস তুই। জন্মের পর থেকে বুকের দুধটাও জোর করে খাওয়াতে হয়েছে আমাকে, আর কত? ওই বাড়িতে গিয়ে তো আরো কাঠ হয়ে গেছিস। খাওয়া দাওয়ার খবর নেই। নৌসিনের এই বকাবকি শোনা খুব কমন ব্যাপার। বিয়ের আগে একমাত্র খাওয়া নিয়েই ওর মা ওকে কত রকমের জারিজুরি দিতে, সেটা তো গণনার বাইরে। নাও হা করো। নৌসিন বাধ্য মেয়ের মতো খাবার মুখে তুলে নিল। এখন বিয়ে দিয়ে দিয়েছি, এখনো খাইয়ে দিতে হয়। কবে খাবার দিকে একটু নজর দিবি বল তো? বাচ্চা যে চেয়েছিস, সাদাত কি বলছে? কি বলবে? না মানে রাজি হয়েছে। নৌসিন মাথা নিচু করে বলেছে 10 কেজি ওজন বাড়িয়ে দেখাতে পারলে রাজি হবে। নৌসিনের মা এতক্ষণ রাগ নিয়ে থাকলেও মেয়ের কথা শুনে হাসিতে ভেঙে পড়ে। হাসছ তুমি? হাসবে না একদম। আচ্ছা মা, আচ্ছা হাসছি না, তুই আগে স্যুপটা শেষ কর। আর পারছি না তো। যে মেয়ে এক বাটি স্যুপ খেতে পারে না, সে নাকি মা হবে? মা, ওকে ওকে নিস তুই বাচ্চা, তবে শর্ত একটাই, আগে 10 কেজি বাড়তে হবে, তোর ওয়াইটার রোজ ভালো করে খেতে হবে। সত্যি? হ্যাঁ সত্যি, এখন পড় একটু। আমার সোনা মাম্মা। নৌসিন পড়তে বসে যায়। আরফানরা বাসায় আসলে বরাবরের মতো একরকম হইচই শুরু হয়ে যায় নৌসিনদের বাড়িতে। বাচ্চা আর বাড়ির সবার মাঝে থেকেও নৌসিনের মনটা সাদাদের জন্য আকুলি বিকুলি করে সব সময়। তবুও বাড়ির সবার সাথে মজা করতে করতে দুটো দিন যে কিভাবে কেটে গেল নৌসিন যেন টেরই পায়নি। আজ বিকেলে সাদাত এসে নৌসিনকে নিয়ে যাবে। যথা সময় সাদাত অফিস থেকে নৌসিনদের বাসায় চলে আসে। এসে দেখে নৌসিন ব্যাগপত্র একদম গুছিয়ে রেখেছে। কি ব্যাপার, জান? নৌসিন খেয়াল করেনি সাদাত এসেছে। সাদাদের কথায় পেছনে ঘুরে সাদাতকে দেখতে পেয়েই জড়িয়ে ধরে সাদাতকে। তুমি জানো কত মিস করেছি তোমায়। দুদিন দেখি না আমি, একবারও আসা যেত না। বাবু, কাজ ছিল তো আমি আসতে চেয়েছিলাম। কত কষ্ট হয়েছে আমার তুমি জানো। আমারও তো হয়েছে। নৌসিন সাদাতকে ছেড়ে দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু অভিমান্য সুরে বলল। হয়েছে আর বলতে হবে না। সাদাত নৌসিনকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল। কাল যখন বিকেলে কথা বলছিলাম, তুমি জানো আমি কোথায় ছিলাম? কোথায়? বসো, হসপিটালে আছেন। নৌসিন সাদাদের দিকে ফিরে তাকায়, চোখ দুটো বড় বড় করে বলছে। কি? হ্যাঁ হার্টে ব্লক তো, তাই? তুমি এখন বলছো আমায়? ওনাকে বাবা বলে ডেকে যদি ওনার অসুস্থতার সময় পাশে না যায় কেমন আমি? আর তুমো কাল না বলে আজ বলছো। এই জন্য আসতে পারিনি, না হলে আসতাম। রাখো তোমার আশা সরো, আমি মাকে বলছি আমি এখনই বের হব, আর হ্যাঁ সোজা হসপিটালে যাব। আরে হ্যাঁ, যা বলেছি তাই হবে। তোমার বসো, বাবা এখন ভালো আছেন তো? তো কি হয়েছে? উনি আমাকে ছেলের বউয়ের মতো দেখে, সাদা ওনার কেউ নেই দেখার মতো। বাবা মা হসপিটালেই আছেন, নো টেনশন। বাবা মা। তুমি হয়তো এটাও জানো না যে বসো বাবার অনেক ছোটবেলার বন্ধু। সত্যি? হুম। সাদাত তুমি না খুব খারাপ, আমাকে সব বলো না, সব আমাকে জানালে কি হয় তোমার? ওকে সরি সরি, সব জানাবো তোমাকে, এখন আগে খাওয়া দরকার আমার, ভাবি অসুস্থ তাই এখনো আসেনি, সুস্থ থাকলে খাওয়ার জন্য ডাকাডাকি শুরু হয়ে যেত। তা ঠিক বলেছ। আরফান রানা এসেছিল। ওরা আজ সকালে চলে গেছে। কই তোমার সাথে তো কতবার কথা হলো, বললে না তো?
খেয়ালই ছিল না আরফানের কলেজে মেবি সাবজেক্ট চয়েজে কিছু প্রোব হয়েছে, যেটা ঠিক করার আজই লাস্ট ডেটও, তাই তাড়াহুড়ো করে চলে গেছে খুব সকালে। আচ্ছা, হ্যাঁ তুমো ফ্রেশ হয়ে নাও, মা খাবার রেডি করে রেখেছে। হুমায়ুন আমার শাশুড়ি আজও কত কিছু রান্না করেছে তার মেয়ে জামাইয়ের জন্য, আমি তো ঘরে ঢুকেই ঘ্রাণ পেয়েছি। নৌসিন মুচকি হেসে বলে, হয়েছে, যাও ফ্রেশ হয়ে নাও, আমি কিন্তু বাসায় যাওয়ার আগে বসো, বাবাকে দেখে যাব একবার। আচ্ছা ঠিক আছে। সাদাত ফ্রেশ হয়ে এসে খাওয়া শেষ করে। নৌসিনের মা এত এত রান্না করেছে যে সাদাদের পক্ষে সব খাওয়া সম্ভব হয়নি। তবুও শাশুড়ির জোরাজুরিতে যা খেয়েছে মনে হচ্ছে পেট ফেটে যাবে। আর সাদাদের খাওয়ার ফাঁকে নৌসিন রেডি হয়ে নেয়। সাদাত রুমে গিয়ে দেখে নৌসিন শাড়ি টাড়ি পরে, হিজাব লাগিয়ে একদম তৈরি হয়ে আছে। এই মেয়েটাকে এত ভালো লাগে কেন? সব কিছুতেই মানানসই লাগে কেন আমার চোখে? কি জাদু জানে মেয়েটা? নৌসিনের কথায় হুঁশ আসে সাদাদের। হ্যালো, কি দেখছো? সাদাত কিছু না বলে নৌসিনের হাত ধরে টান দিয়ে বিছানায় শুয়ে পড়ে। এমন ভাবে টেন দিল সাদাত শুয়েছে তার উপর, আবার নৌসিন সাদাদের টান না সামলাতে পেরে বেশ জোরে সুরেই সাদাদের উপর পড়ে গেছে। ওরে, ব্রাস্টামি! ওহো, কি হলো এটা? ছাড়ো! সাদাত নৌসিনকে বুকে শক্ত করে জড়িয়ে নিয়ে বলল, এভাবে পড়ে গেলে আমার উপর, পেট তো এমনি ব্রাস্ট হয়ে যাচ্ছে, তার উপর এভাবে চাপ লাগলে তো। আমি কি করলাম? তুমি তো টান দিলে আমায়। কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম রে পাগলি। কন্ট্রোল করতে পারোনি মানে? তোমাকে দেখে সাদাত কি এমন সেজেছি আমি? জাস্ট নর্মাল শাড়ি, হিজাবই তো। আই ডোন্ট নো, বাট প্রেমে পড়ে গেছি আবার। ছাড়ো তো। নৌসিন ছাড়ানোর চেষ্টা করলে সাদাত উল্টো হয়ে শুয়ে পড়ল। ফলস্বরূপ, নৌসিন নিচে আর তার উপর সাদাত। ওমা, সাদাত এভাবে কোমর ভাঙবে আমার। সাদাত ঘর কাঁপিয়ে হাসতে শুরু করল। যদিও ভাঙবে না, আর ভাঙলে আমার চেয়ে খুশি কেউ হবে না। নৌসিন ভ্যাবেচেকা খেয়ে প্রশ্ন করল, মানে? সাদাত, আই থিংক তুমি পাগল হয়ে গেছো, না হলে আমার কোমর ভাঙলে তুমি কেন খুশি হতে যাবে? ইয়াহামি পাগল রে রূপসী, শুধু তোর জন্য। তাই বলে কোমর ভাঙা? কোমর ভাঙলে আমি কোলে করে সব করিয়ে দিব, গোসল খাওয়া সব আমি নিজের হাতে করিয়ে দিতে পারবো, তার মানে তোমার সব কিছুর জন্য তোমার হাজবেন্ড। আল্লাহ, কোন পাগল আমার কপালে! শরত! আরে এত তারা কিসের? থাকো না একটু। সাদাত, আমার শাড়িটা নষ্ট হচ্ছে, আই মিন শাড়িটা পরেছিলাম তো ভালো করে। সাদাত নৌসিনের গলায় চুমু দিয়ে বলছে, আমি পরিয়ে দিব সোনা। সাদাত আবারও নৌসিনের গলায় ভালোবাসায় ছুঁয়ে দিতে থাকে। নৌসিন ছাড়ানোর চেষ্টা করেও পারছে না। হঠাৎ নৌসিন বলে উঠে, সাদাত ফোন। সাদাত যদিও ফোনের আওয়াজ শোনেনি, তবুও নৌসিনের মুখে ফোনের কথা শুনে মাথা তুলে তাকায়, ঘোরটাও কিছু কেটে যায়। সাদাত ভেবেছে হসপিটাল থেকে ফোন হতে পারে, তাই সত্যি সত্যিই ভেবেছে, আর এই ফাঁকে নৌসিন সাদাতকে আস্তে করে একটা ধাক্কা দিতেই সাদাত নৌসিনের উপর থেকে বিছানায় পড়ে যায়। নৌসিন বিছানা থেকে উঠে সাদাদের অবস্থা দেখে হাসতে থাকে। আচ্ছা, এই ব্যাপার তোর? সাদাত কথাটা বলে উঠে নৌসিনের কাছে আসতে নিলে, নৌসিন রুম থেকে বের হতে চাইলেও পারে না। কারণ সাদাত যে তার শাড়ির আঁচল ধরে ফেলেছে। সাদাত নৌসিনের শাড়ি হাতে পেঁচিয়ে ধরে নৌসিনকে কাছে টানতে থাকে। শাড়ি পিন আপ করা নেই, তাই নৌসিন শাড়ির আঁচল কোনো মতো নিজের শরীরে ঠিক করে রেখেছে, আর টাল সামতালে তাকে সাদাদের কাছে আসতেই হলো। নৌসিন একটু কাছে আসা মাত্রই সাদাত নৌসিনের কোমর ধরে নিজের কাছে নিয়ে আসে। কোথায় পালাবে জানেমন? নৌসিন খুব ভালো করেই জানে সাদাদের কাছ থেকে এখন ছাড়া পাওয়া অসম্ভব। তাই ছাড়ানোর কোনো চেষ্টা করছে না। মিথ্যা কথা বলে পালায় রে আমার বউ। নৌসিন সাদাদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তো কি করব বলো তো? একটু পরে মাগরিবের আজান দিবে তো। আচ্ছা, তো আমি এমন কি করতাম যাতে আপনি নামাজ না পড়তে পারেন? বারে, তার মানে এখন থেকে নামাজ পড়ে বের হব? নৌসিন আবার নিচের দিকে তাকিয়ে বলে, তুমি তো আর আজকে থাকতে দিবে না এখানে, তাই সন্ধ্যার পরে গিয়ে আর কি হবে? আগেই যাই। এই 3 দিন থেকেছো তো, আমি তো আর পারবো না তোমাকে ছাড়া থাকতে, মিস করি যে খুব এই মিষ্টি মুখটা। আমিও তো মিস করি, ইভেন আমি ওই বাড়ির সবাইকে খুব মিস করছি, বিশেষ করে অরূপকে। তো সাদাত নৌসিনের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। নৌসিন বেশ ভালোই বুঝতে পারছে সেটা সাদাত নিজের ঠোঁট নৌসিনের দিকে এগিয়ে আনছে, আবেশে চোখ বুজে আছে নৌসিন।
আর তখনই কারো কাশির শব্দে ঘোর কাটে দুজনের। শ্বশুর বাড়ি এটা, তাই কে না কে লজ্জা পেতে হবে। ব্যাপারটা সামলাতে সাদাত নৌসিনকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে পেছনে দিকে সরে যায়। নৌসিনও নিজেকে সামলে নিয়ে শাড়ি ঠিক করতে করতে পেছনে দিকে তাকায় আর দরজার পাশে সেই নার্সটাকে দেখতে পায়। সাদাত অবশ্য কে কাশি দিল সেটা খেয়াল করেনি, নৌসিন কথা বলায় একবার তাকায় মাত্র। নৌসিন মেজাজটা একটু চড়ে যায়। এই নার্সটা একটু বেশিই ঘোরাঘুরি করে, কি দরকার ওনার নৌসিনের রোমে। আর উনি যেহেতু কাশি দিয়েছেন তার মানে উনি দেখেছেন ওরা কি করছিল। তারপরেও কাশি দেওয়ার কি হলো? নৌসিন তবুও স্বাভাবিকভাবে বলল, আপনি কোনো দরকার না মানে, আপনি চলে যাবেন তো তাই দেখা করতে আসলাম। এবার নৌসিনের আরো খারাপ লাগছে, এই মহিলা এর জন্য ওদের এরকম একটা মোমেন্ট নষ্ট করলো। যা কি করার, নৌসিন হাসি মুখেই সব মেনে নিল। সাদাদও এর মধ্যে রেডি হয়ে গেছে। নৌসিন ওর মা, বাবা, ভাই, ভাবি সহ বাড়ির সব সার্ভেন্ট আর নার্স দুটোর কাছ থেকেও বিদায় নিয়ে নেয়। আর বাসা থেকে বের হওয়ার আগে তো বাচ্চাটাকে এতই আদর করে যা বলার বাইরে। মাগরিবের আজান হতে মাত্র কিছু সময় থাকায় ওরা দুজনে বাড়ি থেকেই নামাজ পড়ে বের হয়। তারপর নৌসিনের বায়নায় সাদাত নৌসিনকে হসপিটালে নিয়ে যায়। সাদাদের বশত নৌসিনকে আসতে দেখে মহা খুশি। প্রায় কেঁদেই দিবেন কিন্তু অসুস্থ মানুষ, তাই নৌসিন চোখে পানি আসতে দিল না। বেশ কিছুক্ষণ হসপিটাল থেকে সাদাতদের বাড়ির উদ্দেশ্য রওনা দেয় ওরা। সাদাত গাড়ি পার্কিং করছে আর নৌসিন গাড়িটা থামানোর সাথে সাথে নিজের সুটকেসটা তো দূরে থাক হ্যান্ডব্যাগটাও গাড়িতে ফেলে সাদাতকে রেখেই তাড়াহুড়ো করে বাসার ভেতরে ঢুকে যায়। নৌসিনকে দেখে মনে হয় অনেক দিন পর সে নিজের আপন কিছু ফিরে পেয়েছে, তাই এতটা আনন্দিত। আসলে এই কয়দিনে নৌসিনের মনে এই বাড়িটা বিশাল একটা জায়গা করে নিয়েছে। আপন হয়ে গেছে এ বাড়ির সকালে। তাই তো দুদিন দূরে থাকার পর এতটা টান অনুভব করছে। সাদাদের কি আর করার, সুটকেস আর বউয়ের হ্যান্ডব্যাগ হাতে ঝুলিয়ে বাসার ভেতরে প্রবেশ করে। সাদাত মেইন ডোরে এসে দাঁড়ায় অথচ কারো নজরই নেই তার উপর। থাকবে কি করে? সবাই তো তাদের আদরের নৌসিনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর অরূপ তো অলরেডি নৌসিনের কোলে চেপে বসে আছে। হঠাৎ সোফার দিকে চোখ পড়তেই সাদাদের মাথা গরম হয়ে যায়। সাদাত স্বাভাবিকভাবে হেঁটে উপরে চলে যায়। রোমে গিয়ে একজন সার্ভেন্টকে দিয়ে নৌসিনকে ডাকার জন্য খবর পাঠায়। সাদাদের মাও নৌসিনকে বিশ্রাম নেওয়ার জন্য উপরে পাঠিয়ে দেন, সার্ভেন্টের কথা শুনে। যদিও আগে থেকেই উনি বলছিলেন নৌসিনকে উপরে যাওয়ার জন্য, প্রাপ্তি আর অরূপের জন্য যেতে পারছিল না নৌসিন। নৌসিন রোমে ঢুকে সাদাতকে দেখলে পেল ওয়াশরুমে পানির শব্দে বুঝতে পারল সাদাত ওয়াশরুমে আছে। সাদাত ওয়াশরুম থেকে এসে নৌসিনকে ফ্রেশ হওয়ার জন্য পাঠিয়ে দেয়। সাদাত টিভি দেখছে আর নৌসিন সাদাদের পাশেই সোফায় বসে আছে। সাদাদের কাঁধে মাথা রেখে একটা ম্যাগাজিন পড়ছে। মাকে ফোন করে বলেছ? হ্যাঁ বলেছি তো। এক্সামের আর কত দিন বাকি? বেশি দিন না। হ্যাঁ, 1 মাসও নেই। হুম। আজ থেকে রেগুলারলি শুরু করতে হবে, কিন্তু দুদিন কি পড়েছে ওই বাড়িতে? সাদাত খালি পড়া পড়া, আমি ভাবছি আমাদের বেবির কথা। সাদাত টিভি থেকে চোখ সরিয়ে নৌসিনের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, একটা সিরিয়াস কথা বলছি আমি। নৌসিন সাদাদের কাঁধে আগের মতোই মাথা দিয়ে থেকেই জবাব দিল, আম আলসো সিরিয়াস। ওকে বাদ দিলাম সব, এখন যাও পড়তে বসে যাও। তোমার তো রেগুলার পড়া মানে রাত 2টো পর্যন্ত পড়া আর সকাল 5:30 থেকে শুরু করা। হ্যাঁ যাও, একটু পড়ে। সাদাত নৌসিনকে সোজা করে বসিয়ে দিয়ে, এখনই এই যে টিভি বন্ধ করলাম, এখন বই সামনে নাওয়ার, আমি কফি আনছি। তুমি না, আমি কি সেটা এক্সপ্লেন করতে হবে না তোমায়? তুমি পড়ুয়ার রুমে কেউ আসলে পড়ার টাইমে কারো সাথে কথা বলতে হবে না। ওকে ওকে, মনে থাকে যেমন কি অরূপনা? আচ্ছা মনে থাকবে। এই সাদাত শোনো না শোনো। সাদাত দরজার কাছ থেকে আবার ফিরে আসে। বলো, তুমি তখন রাগ করেছিলে কেন? কই, তোমার কি মনে হয় তুমি রাগ করবে আর আমি বুঝবো না কেমন করে কারো সাথে কথা না বলে উপরে চলে এলে যে? হ্যাঁ এই ব্যাপার। হ্যাঁ তুমি তো রোজ সবার সাথে কথা বলে চা খেয়ে উপরে আসো, তাহলে আজ? আরে ওই বাড়ি থেকে খেয়ে এলাম তো। ওই বাড়ি থেকে চা বা কফি কিছু খেয়ে আসোনি তুমি? এখন বলো ব্যাপারটা কি?
ঠিক ধরেছে, নদীও মনটা চা চা করছিল তখন, তবুও বাধ্য হয়ে উপরে আসতে হয়েছিল। সেটাই তো জানতে চাইছি, কেন রেগে গেলে হঠাৎ করে আমি সিউর, আমার ওপর রাগনি তাহলে? সাদাত নৌসিনের ওর হাতে হাত রেখে বলল, তোমাকে আমি আগেও বলেছি রিদিকে আমি নিতে পারি না, আর ওর পোশাককে তো আরো নাশো। আজ যখন বাসায় ঢুকে দেখলাম সে জাপান থেকে এসে গেছে, তাই মাথাটা বিগড়ে গেছিল, তবু বসতাম সবার সাথে, বাট ওর শর্ট স্কার্টটা দেখে আমারই খুব লজ্জা করছিল। আল্লাহ, আমিও না এটাই ভেবেছিলাম। ওরে আমার বউরে! সাদাত নৌসিনের গাল টেনে দিয়ে বলল। হু হু হু। সাদাত আবারও স্বাভাবিক হয়ে বলল, তুমি চিন্তা করো, এত বড় একটা মেয়ে, আর রিদি তো এমনিতেই একটু মোটা টাইপ মেয়ে, পরেছে শর্ট স্কার্ট। আমাদের ইসলামে তো হাঁটুর উপরে কাপড় প্রেফারই করে না, আর তার উপর সে পরেছে হাঁটুর উপরে টাইট ফিট জিনিস। কেমন করে বসে ছিল, বাসায় কেউ ঢুকলে আগে ওর দিকেই চোখ পড়বে, আর উপরের পার্টটা কেমন ছিল! নাউজুবিল্লাহ! মানুষ এতটা নির্লজ্জ হয়? আমার তো মনে হয় রিদির ফিগার সাইজ 38 হবে, ফিট মাপের টপ পরেছে, শরীরের কোথায় কয়টা ক্লিভেজ আছে সব বোঝা যায়। এমনকি সাদাত আর কিছু বলার আগেই নৌসিনের দিকে চোখ পড়তেই খেয়াল করে নৌসিন নিজের ঠোঁট কামড়ে ধরে চোখ বেটে সাদাদের দিকে রাগি মোডে তাকিয়ে আছে। সাদাত নৌসিনের দিকে তাকিয়ে বেশ বুঝতে পারে নৌসিন কেন এমন করছে। সাদাত কিছু বলার আগেই নৌসিন সাদাদের হাতে ইচ্ছে মতো খামুচি দিতে শুরু করে। খবিশ, ইতর, কুত্তা, বিড়াল, চিকা, তুই রিদিকে এত ভালো করে দেখিস কেন? ওর সাইজ 38 হোক বা 32, তোর কি? তুই ওর সব দিকে নজর দিস কেন? বল কেন? সাদাত নৌসিনের কাণ্ড দেখে হাসতে শুরু করে। কুত্তা আবার হাসে। সাদাত নৌসিন দুহাত নিজের হাতে আটকিয়ে নিয়ে হাসতে হাসতেই বলে, জানোর ফিগার, সাইজ কোনো কিছু দেখার আমার কোনো ইচ্ছে নাই। ওই খোলামেলা মহিলা যেভাবে চলে মেয়েরাও ওকে দেখে, আমার কোনো দোষ নাই। আর ইন্টারেস্টের কথা বলতে গেলে আমার এই ছোট সাইজেই সব ইন্টারেস্ট আমার। নৌসিন সাদাদের প্রথম কথাগুলোতে ক্ষেপে গেলেও শেষ কথাগুলোতে সেটা শেষ হয়ে যায়, আর লাস্ট বাক্যে তো লজ্জায় শেষ প্রায়। নৌসিন সাদাতকে একটা ঘুষি দিয়ে, ধ্যাত যত্ত সব, বলেই উঠে বই নিয়ে বসে যায়। আর সাদাত নৌসিনের জন্য কফি আনতে চলে যায়। এভাবেই সাদাত সারা দিন কাজ করার পর নৌসিনের পড়াশোনার প্রতি নজর রাখে। লাস্ট সেমিস্টার, তাই ভার্সিটিতে কোনো কাজ নেই। আর নৌসিনের সব শিট আর নোটস তো আছেই। আর দুজনে এক বিষয়ের ছাত্র হওয়ায় সাদাদের সবকিছু আছেই, যেগুলো নৌসিন পড়তে পারছে। দেখতে দেখতে নৌসিনের এক্সামও এগিয়ে এসেছে। এখন সাদাতকে দেখলে মনে হয় না সে নৌসিনের বর, বাইরের কেউ দেখলে ভাববে কোনো প্রাইভেট মাস্টার তার ক্লাস 9-এর কোনো ছাত্রীকে জোর করে পড়াচ্ছে। আর শুধু পড়া নয়, জোর করে ভালো মন্দ খাওয়া তো খাওয়ানো হচ্ছেই। রোজকার মতো আজও নৌসিন রাত 1টার সময় টেবিলে বসে। সাদাতও ঘুমায়নি, যদিও নৌসিন অনেকবার বলেছে ঘুমাতে, তবু সাদাত নৌসিনের পাশে বসে। নৌসিনের আর কি করার, সেও পড়ছে। হঠাৎ কোনো কিছু শব্দে দুজনেরই মনোযোগ ড্রয়িং রুমে চলে যায়। সাদাত নৌসিন দুজনেই ড্রয়িং রুমে ছুটে যায়। না, তেমন কিছু না। এ বাসায় দুটো বিড়াল আছে, তারাই একটা ফুলদানি ভেঙে ফেলেছে, তাই এমন শব্দ হয়েছে। সেই দিনের মতো নৌসিন সাদাত ঘুমিয়ে যায়। আজ নৌসিনের প্রথম পরীক্ষা। দিনটা স্বাভাবিকভাবেই কেটে যায়। সাদাত নৌসিনকে ভার্সিটি থেকে ড্রপ করে বাসায় আনে। নৌসিন ফ্রেশ হয়ে এসে সোফায় বসে আছে। সাদাতও ফ্রেশ হয়ে আসে। দুজনে মিলে চা খাওয়ার জন্য নিচে যায়। বিকেল প্রায় গড়িয়ে এসেছে, সবাই একসাথেই বসে চায়ে চুমুক দিচ্ছে। এমন সময় রিদিও অফিস থেকে এসে পড়ল। নৌসিন সাদাদের পাশেই বসে, ওদিও সবাই আছে, তারপরও সাদাত এক হাত নৌসিনের পেছনে দিক রেখে জড়িয়ে রেখেছে। রিদির বিষয়টা সহ্য হয়নি। সাদাত নৌসিনের মিলটা ঠিক নিতে পারে না এই মেয়ে। নৌসিন নিজের লম্বা বেনুনিটা সোফায় উপর বিছিয়ে রেখেই চা খাচ্ছে। রিদি এসে তাড়াহুড়ো করে নৌসিনের পাশেই বসে। আর তার সাথে সাথেই নৌসিন চা রেখে চিৎকার করে, আহ! করবেই না কেন? তো মুটি একটা মেয়ে বেনুনির উপর এভাবে বসলে মাথা কি ঠিক থাকে নাকি? ওহ, সরি খেয়াল করিনি। সাদাদের মেজাজ চটে যায়। এই মেয়েটা সব সময় নৌসিনের সাথে এমন উল্টাপাল্টা কাজ করে। তবুও মা বাবার সামনে তো রিদিকে কিছু বলতেও পারবে না সাদাত। তাই কোনো রকম ভাবে মনের রাগটা চেপে দিয়ে বলল, একটি কেয়ারফুললি চলতে শেখো। সাদাত নৌসিনকে নিয়ে উপরে চলে আসে। মাগরিবের নামাজ পড়ে নৌসিন পড়তে বসে যায়।
সাদাদও ল্যাপটপে কাজ করছে। নৌসিনের ক্লান্তিটা একটু বেশিই এসে গেছে। লাগাটাই স্বাভাবিক, পরীক্ষার জন্য যেভাবে খাটাখাটনি করছে সে। সাদাত নৌসিনের চোখ মুখে দেখেই বুঝে যায় নৌসিনের কি অবস্থা। যেহেতু কাল পরীক্ষা নেই, তাই সাদাত নৌসিনকে নিজের উরুতে মাথা রাখিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের কাজ করছে। এভাবেই আস্তে আস্তে ব্যস্ততার মাঝে নৌসিনের পরীক্ষাগুলোও শেষ হয়ে যায়। এর মাঝে সাদাত একবারের জন্য নৌসুনকে তার বাবার বাড়ি যেতে দেয়নি। পরীক্ষা শেষ হয়েছে কালকে। অনেক ধকল গেছে নৌসিনের উপর দিয়ে। রাতের বেলা খাওয়ার টেবিলে সাদাত, নৌসিন মায়ের তো পরীক্ষা শেষ, এবার তোমরা দুজনে কোথায় ঘুরে আসো, মনটা ফ্রেশ হবে। সাদাদের বাবা: হ্যাঁ, আমারও তাই মনে হয়। সাদাদের মা: সবাই একমত পোষণ করে এই বিষয়ে। আম্মু, আমিও যাব নতুন বউয়ের সাথে। হ্যাঁ, এই কয়েক মাসেই অরূপ রকে শুদ্ধ করে বলতে শিখেছে। হ্যাঁ বাবু, তুমি তো অবশ্যই যাবে। নৌসিন: বড়রা সবাই খাওয়া শেষ করে চলে গেলে সাদাত, নৌসিন, ওদের ভাবি এই তিনজনে মিলে আড্ডা দিচ্ছে। অরূপ পাশে বসে তার মায়ের শাড়ির আঁচল নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে খেলছে। সাদাত নৌসিন কোথায় যাবে ঘুরতে সেটা নিয়েই আলোচনা চলছে তিনজনের মধ্যে। নৌসিন কখনো রাঙামাটি যায়নি, তাই সাদাত ঠিক করেছে নৌসিনকে সেখানেই নিয়ে যাবে। তবে 5 দিন পর। কারণ 2 দিন পর অর্থাৎ 5 জুন প্রাপ্তির জন্মদিন। যদিও এই বাড়িতে জন্মদিন নিয়ে কোনো পার্টি টার্টি করা হয় না, তবুও বন্ধুবান্ধবদের নিয়ে কিছুটা সময় আনন্দে কাটতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হয়। আর এবার তো নৌসিন আছে, তাই প্রাপ্তি নিজের জন্মদিন নিয়ে যেন একটু বেশি মেতে উঠেছে। প্রাপ্তির সব ফ্রেন্ডসদের দাওয়াত দেওয়া হয়ে গেছে। প্রাপ্তির বায়নায় সারা বাড়ি ফুল আর বেলুন দিয়ে সাজাতে হয়েছে। মেয়েটা 18 বছরের হলেও স্বভাবে একদম বাচ্চা। এই জন্মদিনের অজুহাত ধরে নৌসিন আর রাফসার বাড়ির সবাইকেও দাওয়াত হয়েছে। তাই প্রাপ্তির এবারের জন্মদিনে প্রতিবারের চেয়ে আয়োজনটা একটু বেশিই করা হয়েছে। এর জন্য বাড়ির সবাই নানাভাবে ব্যস্ত হয়ে উঠেছে। আম্মু কলেজ থেকে এসে কাঁধে ব্যাগ ঝুলিয়ে রেখেই প্রাপ্তি তার মাকে ডাকাডাকি শুরু করেছে। প্রাপ্তির মা মেয়ের হাঁকাহাঁকি থামাতে রান্নাঘর থেকে দ্রুত ড্রয়িং রুমে আসে। কি হয়েছে? এত চিল্লাছিস কেন? প্রাপ্তি সোফায় ব্যাগ রেখে 2 পা সোফায় তুলে বসে আছে। কি হয়েছে? বল। আব্বুকে কি বলেছ তুমি? এতক্ষণে প্রাপ্তির চেঁচামেচিতে নৌসিনও এসে হাজির হয়েছে। কি বললাম আমি? আমি আব্বুকে ফোন করেছিলাম। তাতে কি হয়েছে? তোর আব্বুকে কি বলেছি আমি? আমি কালকে রাতে বললাম না আমি শপিং এ যাব, তোমাকে বলেছিলাম টাকা রাখতে আব্বুর কাছে, তুমি রাখোনি কেন? তোর কথাতে তো সব হবে না, এত এত নতুন জামা আছে একদিনও পরিসনি, সেগুলোর কি হবে? আমি পরবো না সেগুলো, আমার নতুন জামা চাই আবার। প্রাপ্তি এই কথাটা একটু জোরে করেই বলে ফেলেছে। রেগে গিয়ে বলছে একটু। প্রাপ্তির মা মেয়ের এসব বায়না কম শোনে। আর প্রাপ্তির মাঝে মাঝে এরকম রাগারাগি করাটাও তিনি মেনে নেয় না। আজও স্বাভাবিকভাবে তিনি প্রাপ্তির জোরে কথা বলা মেনে নেয়, নিয়ে গিয়ে যায় প্রাপ্তির দিকে। ধমক দিয়ে বলে, কি বললে তুমি? আবার বলো। মায়ের চোখ রাঙানো দেখে ভয় পায় প্রাপ্তি, তবুও কাঁদো কাঁদো হয়ে বলল, একটা জামা কিনে দিলে কি হয়? কি হয় সেটা তোমার কাছ থেকে শিখতে হবে আমার। এত জোরে কথা বলো আমার সাথে? এত সাহস তোমার? তোমার আব্বু টাকা দিয়ে গেছে তোমার জন্য, আমি না বলে দিয়েছি তোমার আব্বুকে আজকে তোমাকে টাকা দিব না শপিং এর জন্য, এটাই বলেছি, আর তুমি আমার কাছে জানতে চাইছো? নৌসিন এতক্ষণ শুধু শুনছিল, কিন্তু প্রাপ্তির চোখে পানি দেখে বলল, কাকে কি হয়েছে? বাদ দাও না, বুঝতে পারেনি। ওঠাও, লাই দিয়ে আরো মাথায় ওঠাও ওকে। প্রাপ্তি কান্না করতে করতে আবারও বলল, লাগবে না কিছু করা, আমি সবাইকে না করব যেন কালকে কেউ না আসে। আজ তো 4 জুন, কাল 5 তারিখ। শুধু শুধু গতকাল এত কষ্ট করে বাড়ি সাজানোর কোনো মানে হয়নি। কথাগুলো বলেই প্রাপ্তি দৌড়ে উপরে নিজের রুমে চলে যায়। প্রাপ্তির মা রেগে গিয়ে মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে রেখে বলল, হ্যাঁ, ওসব বায়না মানতে হবে এমন কথা নেই, দিন দিন বড় বেশি একরুখা স্বভাব হয়ে গেছে। বাবার টাকা থাকলে শুধু উড়াতে হবে নাকি? অন্য সব বড় লোকদের মতো? কেন? ইসলাম বলেও তো একটা কথা আছে, সব কিছুর সীমতো ব্যবহার করা উচিত। ওকে কি আমি বলেছি যে জামা পরেছো সেটাই পরবে? বলেছি কত জামা আছে যেগুলো পরোইনি সেইগুলো পরো, তা না সে শপিংয়েই যাবে, এগুলোর তো জাকাত দিতে হবে নাকি?
টাকা থাকলেই উড়াতে হবে। প্রাপ্তির মায়ের বকাবকি শুনে অরূপের মা আর দাদিও ড্রয়িং রুমে হাজির হয়। কি হয়েছে? এত বকাবকি করছিস কেন? ছোট মানুষ এমন তো একটু করবেই। সাদাদের মা। ভাবি, তোমরাও নাও, যা চায় তাই দাও, আর তাতে ওর স্বভাব খারাপ হবার হচ্ছে তো দিন দিন শ্বশুর বাড়ি যাবে আর এমন করবে তখন। তখন আমার মামানিকে সব দিবে আর চাইবে তাই দিবে। মেইন ডোর দিয়ে বাসায় ঢুকছে আর কথাগুলো বলে যাচ্ছে সাদাদের বাবা। বাসায় ঢুকে সোফায় বসে আবারও তিনি বলা শুরু করেন। আর ওর তো চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমার পুরোপুরি বিশ্বাস আমার প্রাপ্তি মা মনিও আমার নিপা মামনির মতো এত বড় বড় ব্যবসা একাই সামলো দিতে পারবে, আর তাই তার যা দরকার সে সব নিজেই করতে পারবে, কারো কাছে চাওয়ার কোনো প্রয়োজন হবে না। আল্লাহর রহমতে দোয়া করি আল্লাহকে সব অজ্ঞান বুদ্ধি দান করে যেন সব কিছুর সঠিক ব্যবহার করতে পারে, আর সে ও ভবিষ্যতে সেটাই করবে, আমার বিশ্বাস। এখন যাও, প্রাপ্তি মনিকে রেডি হতে বলো, আজকে আমি তাকে শপিং এ নিয়ে যাব। বৌমা, তোমরা দুজনেও তৈরি হয়ে নাও। প্রাপ্তির মা আর কি বলবে, যেখানে তার ভাসুরমশাই এত কিছু বলছেন তার উপর তো আর কথা চলে না। ভাইজান, হ্যাঁ যাও, রেডি হতে বলো আমার প্রাপ্তি মাকে, আর ভাবার কিছু নেই, আমার প্রাপ্তি মনি বেস্ট ইন বেস্ট। আচ্ছা, বলছি বলছি আপনাদের মেয়ে আপনারাই সামলান। প্রাপ্তির মা চলে যায় প্রাপ্তিকে ডাকতে। বাবা, আমরাও যাচ্ছি তোমার সাথে। রাফসা, তাহলে? কি বললাম আমি? আজকে আমার সব মেয়েদের আমি নিজে শপিং করে দিব। নৌসিন মা, তুমিও তৈরি হয়ে নাও, সাদাতকে ফোন করে বলো যেন বসুন্ধরাতে তাড়াতাড়ি চলে আসে অফিস থেকে, সেখান থেকেই তোমাদের রাঙামাটি যাওয়ার জন্য শপিংটাও করে নিও তোমরা দুজনে। নৌসিনেরও শপিং করতে ভালোই লাগে, তাই সেও ভীষণ খুশি। কয়টা মেয়ের কপালে শ্বশুরের সাথে শপিংয়ে যাওয়ার ভাগ্য হয়, যেটা নৌসিনকে আরো বেশি অভিভূত করছে। নৌসিন রুমে গিয়ে রেডি হওয়ার আগে সাদাতকে ফোন করে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি করছে আমার জান পাখি? কিছু করছি না। তবে তবে তুমি কি করছো? ম্যাডাম, আমি কি করি এই সময়ে? ফিরতে কি রাত হবে তোমার? কেন বলো তো? বাবা, সাথে শপিং এ যাব আমি। আচ্ছা, এই ব্যাপার, তাই তো বলি আমার জান পাখির কথাগুলোতে আজ একটু বেশি খুশি মিশ্রিত কেন? তোমাকে না বললাম সকালে শপিংয়ের কথা, তুমি বললে ভাবির সাথে গিয়ে নাকি শাড়ি কিনেছো রাঙামাটি যাওয়ার জন্য। করবে, যাওয়ার আগের দিন আমার সাথে যেতে ইচ্ছে করে না, তাই না? সাদাত, আমি কবে বললাম তোমার সাথে যেতে ভালো লাগে না? তোমার সাথেই তো যাই। একদিন শুধু ভাবির সাথে গেলাম, আর আমার তো প্ল্যানিংই ছিল না শপিংয়ের যতগুলো শাড়ি আছে, আল্লাহ সেগুলোরই তো জাকাত দিতে পারছি না। হ্যাঁ, আচ্ছা, কোথায় শপিং এ যাচ্ছ? বসুন্ধরাতে যাবে মেবি। বাবা তোমাকেও অফিস থেকে সেখানে আসতে বলছে। ভাবি, প্রাপ্তিও যাচ্ছে, প্রাপ্তির জন্যই যাওয়া হচ্ছে। ও বেচারি কলেজ থেকে এসেই শপিং এ যাওয়ার জন্য বায়না করছে, আর কাকি বকাবকি শুরু করেছে, তো বাবা ওই টাইমে বাসায় এসে সব শুনে নিয়েছে। তাই এই ব্যাপার দেখেছো, আমার বোনটার জন্য সবারই আবার নতুন করে শপিং করা হয়ে যাচ্ছে। এটার জন্য আমার পুচকি বোনের একটা দারুণ গিফট পাওয়া উচিত। নৌসিন হেসে বলল, ঠিক বলেছ। আচ্ছা ম্যাডাম, তো আপনি রেডি হয়ে নিন, আমি এসে যাব, তোমরা শপিং করতে থাকো। ওকে বাই। বাই যান। এদিকে প্রাপ্তি যেতে চাইছিল না এখন শপিং এ, ওর মা যা বকাবকি করছিল, তাই ওর মাই বুঝিয়ে শুনিয়ে আবার শপিং এর জন্য রেডি করে দিল। নৌসিন, রাফসা, অরূপ, প্রাপ্তি সবাই রেডি। সবাই মিলে শপিং এ যাওয়ার মজাটাই আলাদা। দাদু ভাই, আব্বু কোথায়? অরূপ, তোমার আব্বু অফিসে। দাদু, আমরা শপিং এ যাই। আব্বু শপিং করবে না? করবে তুমি আর আমি আগে করে নি, তোমার আব্বু অফিস থেকে শপিং চলে আসবে। চাচুর মতো। হ্যাঁ বাহ রাফসা মা, আমার দাদুর দেখি ঠিকঠাক হয়ে গেছে। গাড়িতে উঠতে উঠতে হেসে দেয় রাফসা। ওফ দাদু, আমি বড় হয়ে গেছি তো। তাই নাকি? হু। গাড়ি চলছে, স্বার মুখে হাসি। নৌসিনের শ্বশুর কাউকে ফোন করছে, কিন্তু ফোনটা ওই পাশ থেকে রিসিভ হলো না, তাই একটা এসএমএস সেন্ড করে দিলেন। বড় বৌমা। হ্যাঁ বাবা। রিদিকে ও এসএমএস কর দিলাম আসার জন্য, ফোন রিসিভ করেনি, মেবি মিটিংয়ে আছে। আমরা সবাই যাচ্ছি, সেও না হয় আসুক। ঠিক আছে বাবা। কি প্রাপ্তি মনি খুশি তো এবার? যত শপিং ইচ্ছা করবে। ঠিক আছে। হ্যাঁ জেঠু মনি খুব খুশি আমি, অনেকগুলো ধন্যবাদ তোমায়। ননুমা কি কখনো ছেলেকে ধন্যবাদ দেয় নাকি? ও তাহলে রিটার্ন নিয়ে নিলাম। হা হা হা। চলবে। গল্প প্রেমঘর, ষষ্ঠ পর্ব।
লেখনীতে নার্গিস সুলতানা রিপা। সৃজন